আচ্ছা, আজকের ক্লাসটাও মানে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই মূলত করব, কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকবে, যে জায়গায় আমি কিছু লেখার চেষ্টা করব। আসলে আজকে আমাদের আলোচনা করার বিষয় হচ্ছে, সকল তুমি যদি সেইভাবে দেখো যে জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং সেখান থেকে পস্টুলেট ওয়ান নিয়ে কিছু কথাবার্তা বলা, মানে জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং সেখান থেকে পস্টুলেট ওয়ান, হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট ওয়ান, এইটাকে নিয়ে জাস্ট মূলত আলোচনা হবে, বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো ওয়েভ ফাংশন নিয়ে টোটাল আলোচনাটা হবে আর কি। এটা আচ্ছা, তোমাদের এর আগে কটা ক্লাস হয়েছে মানে লেকচার ওয়াইজ? 12-13টা ক্লাস হয়েছে না কম বেশি? স্যার 9টা ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা, 10 নম্বর ক্লাস হওয়ার কথা, ঠিক আছে, মানে সেটা আমি লেকচারটা পাল্টে দেবো, আমি সেখানে মানে এ করে যখন লিখবো তখন হ্যাঁ তোমায় পিডিএফটা দেবো, তখন তোমায় হ্যাঁ বলে দেবো যেটা। আচ্ছা, তাহলে আমি প্রথমেই যে জিনিসটা বলছি সেটা হচ্ছে এই যে দেখবে একদম মানে তোমার ফার্স্টের দিকে, একদম ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে আমরা যে কোয়ান্টাম মেকানিক্সটাকে পড়বো, সেই কোয়ান্টাম মেকানিক্সটা কতগুলো ফেজে ভাগ করে করে পড়বো বলেছিলাম। আমাদের একদম শুরুতে হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা দরকার ছিল, অর্থাৎ মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে কিছু ঘটনা, যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল বেসিসে ব্যাখ্যা করা যাচ্ছে না, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা, এবং সেগুলোকে এক্সপ্লেন করার জন্য কি সব করতে হবে আর কি, সেই রিলেটেড কিছু আলোচনা। মানে আমরা ধরো সকল ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে আলোচনা করেছি, ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আলোচনা করেছি, কম্পটন এফেক্ট নিয়ে আলোচনা করেছি, তারপরে বোর থিওরি তুমি অলরেডি জানো, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি সলিড সেটা তুমি ভবিষ্যতে পড়বে, এখানে হয়তো আলোচনা করে নিলে হতো। এছাড়া তুমি ওয়েব পার্টিকেল ডুয়ালিটি, হাইজেনবার্গ আনসাইক্লোপিক প্রিন্সিপাল, এইগুলো নিয়ে আলোচনাটাকে অলরেডি করেছো আর কি। তারপরে আমাদের নেক্সট ফেজে, মানে এই যে ফেজটা আজ থেকে শুরু হচ্ছে আর কি, সেখানেও আমরা 8-10টা ক্লাস করব। সেখানে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে যে সকল মানে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে একটা সাবজেক্ট এরিয়া যেটা শুরু হয় কতগুলো অ্যাজাম্পশন বা পস্টুলেটস দিয়ে। কোয়ান্টাম মেকানিক্সে 5টা পস্টুলেটস আছে, এই 5টা পস্টুলেট নিয়ে বেসিক্যালি আলোচনাটা হবে, এবং সেই আলোচনা করতে গিয়ে তুমি ওয়েভ ফাংশন এই জিনিসটা তুমি বুঝে যাবে, অপারেটর, অপারেটর অ্যালজেব্রা অর্থাৎ লিনিয়ার অপারেটর সেইটা নিয়ে ডিসকাশন, হারমিশন অপারেটর সেটা নিয়ে ডিসকাশন, কমিউটেশন রিলেশন সেটা নিয়ে ডিসকাশন, এইসব জিনিসপত্রগুলো কিন্তু অ্যাট দ্য সেম টাইম আলোচিত হয়ে যাবে। তারপরে সেকেন্ড ফেজের পরে থার্ড ফেজে যখন আমরা যাব, এই থার্ড ফেজে আমরা বেসিক্যালি কিছু সিম্পল অ্যাপ্লিকেশনস অফ কোয়ান্টাম মেকানিক্স সেই পার্টটাকে নিয়ে আলোচনা করতে হবে। তোমাদের মোটামুটিভাবে থার্ড সেমিস্টারে যে অ্যাপ্লিকেশনসগুলো নিয়ে মেনলি আলোচনা করতে বলে সেটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স এবং রিলেটেড প্রবলেম, এটাই মূলত। তার সঙ্গে সঙ্গে হয়তো কখনো কখনো কিছু কিছু সিলেবাসে হচ্ছে হারমোনিক অসিলেটর পার্টটা তোমাকে হয়তো পড়তে বলবে, তাহলে এই পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, বা শুধু পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, এই পর্যন্ত স্পেসিফিক্যালি আমরা আলোচনা করে কোয়ান্টাম মেকানিক্সের ডিসকাশনটাকে শেষ করব। আচ্ছা, তাহলে আমি যেটা ব্যাপার হচ্ছে যে আমরা এই যে নতুন যে মানে ফেজ 2 বা সেকেন্ড স্টেজে যাওয়ার আগে আমরা যে যে জিনিসগুলো আলোচনা করেছিলাম, আমি একদম ফার্স্ট লেকচারে তোমার একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তারপর হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে হচ্ছে মনে হয় 2টো ক্লাস দিয়েছিলাম, তার ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে একটা ক্লাস দেওয়া হয়েছে, কম্পটন এফেক্ট নিয়ে একটা ক্লাস দেওয়া হয়েছে, তোমার ওয়েব পার্টিকেল ডুয়ালিটি নিয়ে একটা ক্লাস তোমায় দেওয়া হয়েছে, তোমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে তোমার 3টে ক্লাস দেওয়া হয়েছে। তাহলে এইটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে পড়েছি সেটা। আর হয়তো 2টো জিনিস আমাদের বললে ভালো হতো কিন্তু আমরা বলিনি, একটা হচ্ছে বোর থিওরি, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা। আসলে আমি না বললেও তোমরা ফার্স্ট ইয়ারে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় হচ্ছে বোর থিওরি রিলেটেড অনেক কিছু তোমরা জেনে গেছো, যেখান থেকে তোমার যে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেম, ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয়, এবং সেখান থেকে যা কিছু আলোচনা করার কথা আর কি সেটা তোমরা করেছো। আর একটা পার্ট, যে পার্টটা অ্যাকচুয়ালি পরের সেমিস্টার আমরা পড়বো, এই সেমিস্টারে পরের সেমিস্টারে কিন্তু পড়তেই হবে, এই সেমিস্টারে আলাদা করে বলিনি, সেটা হচ্ছে যে সলিডের হিট ক্যাপাসিটি, যেটাকে আমি ল্যাটিস হিট ক্যাপাসিটি বলছি, মানে ইনসুলেটিং সলিডের যে হিট ক্যাপাসিটি বা ল্যাটিস হিট ক্যাপাসিটি, সেটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী বা ক্লাসিক্যালি তুমি যদি দেখতো তাহলে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হতো এবং তার একটা পার্টিকুলার ভ্যালু থাকতো, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে হিট ক্যাপাসিটির যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা, যেটা থিওরিটিক্যালি প্রেডিক্টেড ভ্যালু, তার তুলনায় কম হচ্ছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই যে ল্যাটিস হিট ক্যাপাসিটি এখানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এই যে ডিসকাশনসটা এবং সেখান থেকে আইনস্টাইন থিওরি বা সেখান থেকে ডিবাইগের মডিফিকেশন, এইটা আমাদের পরের বছরে যেহেতু খুব ডিটেলে ভালো করে পড়ার সিলেবাসে আছে এবং পড়ার সুযোগ আছে, সেখানে ওটা আমরা এখানে আলোচনা করিনি। তাহলে আমরা যেটা আলোচনা করেছি সেটা ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট,
ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবারে বলছি যে এই যে 5টা ফেনোমেনন বললাম এখানে, আবার বলছি কি কি করেছো না, ব্ল্যাক বডি রেডিয়েশন পড়েছো প্ল্যাঙ্কের, তারপরে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট পড়েছো, কম্পটনের কম্পটন এফেক্ট পড়েছো, তারপর তুমি ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি পড়েছো ডিবগদের, এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়েছো। এই 5টা জিনিস সম্বন্ধে মোটামুটি নলেজ নেই এরকম কেউ আছো তোমাদের মধ্যে, যে স্যার এই 5টা জিনিস আমি এইটা বুঝি না বা ওটা বুঝি না, এরকম কেউ আছো তোমাদের মধ্যে? বলো, অনেস্টলি বলো, নেই তো? মানে যারা আজকে ফার্স্ট ক্লাস করছো তারা ওই জিনিসগুলো জানো তো, আগে পড়েছো তো? জয়ন্ত, স্যার আরেকবার ওই পদগুলো একটু রিপিটেশন করুন, ঠিক মতো শুনতে পাই না। রিপিটেশন তো করবো, সেটা বলেছি, সেটা অন্য ক্লাসে করবো বলেছি, কিন্তু ওই জিনিসগুলো জানো, নাম শুনেছো তো এই জিনিসগুলো? হ্যাঁ স্যার, ওই জিনিসগুলো আরেকবার কোয়ারিজটা করুন, আমি কিছুটা শেষের দিকটা একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ও না না, আমি বলছি যে ব্ল্যাক বডি রেডিয়েশন জানো, শুনেছো, নাম শুনেছো? হ্যাঁ স্যার, ফটো শুনেছি, তবে ফটো ইলেকট্রিক এফেক্ট শুনেছো, নাম শুনেছো কিনা হ্যাঁ বলো? ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট এগুলো পড়েছি, বাট ব্যাক ব্যাস, বডি রেডিয়েশনটা ঠিক মতো করা হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আর কি। আচ্ছা ঠিক আছে, মানে মানে ব্ল্যাক বডি রেডিয়েশন না, মানে প্ল্যাঙ্ক যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা দিয়েছিল, এসব নাম টাম কিছু শোনোনি? হয়নি ঠিক মতো করে। আচ্ছা, হুম, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় অন্যত্র, বা তোমার একার যেহেতু অসুবিধা হচ্ছে তাহলে অন্যত্র তোমাকে আলাদা করে বলে দেওয়া যাবে। তাহলে আমি যে 5টা জিনিস বললাম, ওই 5টা জিনিস সম্বন্ধে ধরো কারো হয়তো পরিষ্কার ধারণা আছে, কারো একটু মানে একটুখানি হালকা ধারণা আছে, কেউ খুব ডিটেলে পড়েছো, কেউ খুব হালকাভাবে পড়েছো। মানে আমার কাছে যারা পড়েছো তারা তো পড়েইছো আর কি, কিন্তু আমি পার্টিকুলারলি তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের কথা বলছি আর কি, যারা মানে আগে এই জিনিসগুলো পড়োনি, হ্যাঁ মানে আগে বলতে আমি আমার কাছে পড়োনি আর কি, তারা মোটামুটি টার্মগুলো শোনা আছে তো, তাহলেই হবে। হুম, তা যদি টার্মগুলো শোনা থাকে তাহলে আমরা নেক্সট যে জায়গাটা আমরা শুরু করতে চলেছি আর কি, সেখান থেকে শুরু করবো, দেখবে তোমার বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, কি নিরঞ্জনা আছিস না কি নেই? নিরঞ্জনা আছিস? দিনেশ আছিস? দিনেশ হ্যাঁ স্যার আছি। আছিস? নিরঞ্জনা আজকে কোথায় গেল? জানি না স্যার। স্নেহাশিস আছিস? হ্যাঁ স্যার আছি। আছিস, আচ্ছা। মানে যা পড়ানো হয়েছে এখন পর্যন্ত বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। দেখো, আচ্ছা, একদম ফার্স্ট লেকচারে মানে লাস্ট দিনে আর কি, আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে এই যে ডিউরিং দ্য লাস্ট 3 decades of 19th century and the first 2 decades of 20th century, people had observed certain phenomena that cannot be explained by so-called classical physics. তা দেখো কি বলা হচ্ছে, এক সেকেন্ড, কন্ট্রোল এল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছিল যে ডিউরিং দ্য লাস্ট 3 decades of 19th century and the first 2 decades of 20th century, people had observed certain phenomena that cannot be explained by so-called classical physics. আমরা আগের দিনে বলেছিলাম এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কিন্তু কতগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি পরিষ্কারভাবে দিতে পারো তাহলেই কিন্তু তোমার সকল কোয়ান্টাম মেকানিক্স শেখা হয়ে যাবে। আর প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কি সেই ঘটনা, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। তার মধ্যে আমরা এই কতকগুলো ঘটনা উল্লেখ করেছিলাম, এবং তার মধ্যে কয়েকটা আমরা জাস্ট পড়েছি, কয়েকটা ভবিষ্যতে পড়া হবে। হ্যাঁ, একটা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, কম্পটন এফেক্ট, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলোকে তুমি কিন্তু দেখো মানে 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 সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না, এবং তার মধ্যে মানে তুমি এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন তুমি পড়েছো, ফটো ইলেকট্রিক এফেক্ট তুমি পড়েছো, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, ইনঅর্গানিকে অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় তুমি পড়েছো, কম্পটন এফেক্ট তুমি পড়েছো।
টেম্পারেচার ডিপেন্ডেন্ট অফ হিট ক্যাপাসিটি অফ সলিড, এটা সলিডের কন্টেক্সটে নেক্সট সেমিস্টারে পড়ানো হবে। বা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, সেখানে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট যেখান থেকে ইলেকট্রন স্পিন অরিজিনেট করে সেটা পড়া হবে। আর তোমাদের লাস্ট সেমিস্টারে মলিকুলার স্পেকট্রোস্কোপি পার্টের মধ্যে রামান এফেক্ট আছে, রামান স্পেকট্রোস্কোপি আছে, সেটাও তোমাদের পড়া হবে। হ্যাঁ, যেটা পরপর যে জিনিসগুলো ভবিষ্যতে আছে সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করিনি। আচ্ছা আচ্ছা, এবারে প্রথম কথা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে এই ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, তাহলে একটা প্রশ্ন নিশ্চয়ই অবশ্যই জাগবে যে ক্লাসিক্যাল ফিজিক্স বলতে আমি কি বুঝছি। সেটাও দেখবো আমরা আগে আলোচনা করে ফেলেছিলাম ফার্স্ট লেকচারে। সেটা হচ্ছে যে ফিজিক্স টিল 90th সেঞ্চুরি ইজ নোন অ্যাজ ক্লাসিক্যাল ফিজিক্স, মানে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত যে ফিজিক্সটা, মানে আসলে 1900 সালে 14th ডিসেম্বর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক একটা রেভলিউশনারি অ্যাজাম্পশন নিয়ে আসেন, যেখানে তিনি যে এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড হতে পারে সেই নিয়ে জাস্ট কথাবার্তা বলেন। তার আগে পর্যন্ত যে ফিজিক্সটা, সেই ফিজিক্সটাকেই তুমি বলতে পারো যে ক্লাসিক্যাল ফিজিক্স। আচ্ছা, ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে কি সব আছে না সেটাও আমরা বলেছিলাম আগের ক্লাসে, যে জগৎটা তৈরি হয়েছে তোমার পার্টিকেল এবং ওয়েভ দিয়ে। একটা বা দুটো পার্টিকেলের স্ট্যাটিক্স বা ডায়নামিক্স বুঝতে গেলে তোমাকে নিউটনস ল অফ মোশন ইউজ করতে হয়। আর অনেক ক্ষেত্রে নিউটনস ল অফ মোশন তুমি অ্যাজ ইট ইজ হয়তো ইউজ করতে পারবে না, তার বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। হয়তো তুমি এক্সপ্লিসিটলি ফোর্স তার এক্সপ্রেশনটা জানো না, বা এক্সপ্লিসিটলি পোটেনশিয়াল এনার্জি তার এক্সপ্রেশনটা জানো না। ইন দ্যাট কেস তুমি হয়তো নিউটনস ইকুয়েশন অফ মোশন বা নিউটনস লজ অফ মোশন তার দুটো অল্টারনেটিভ ব্যবহার করতে পারো। একটা হচ্ছে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, আর একটা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। অর্থাৎ একটা বা দুটো পার্টিকেল তার স্ট্যাটিক্স বা ডায়নামিক্স বুঝতে গেলে তোমাকে নিউটনস ইকুয়েশন অফ মোশন অথবা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন অথবা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যদি পার্টিকেলের সংখ্যা একটা বা দুটো না হয় হিউজ হয়, তখন কিন্তু তোমাকে স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির আশ্রয় নিতে হবে, যেটা তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাসে করেছিলে। একটা গ্যাসিয়াস সিস্টেম অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি ধরে নিচ্ছ যে গ্যাসিয়াস সিস্টেমটা ইজ অ্যাকচুয়ালি কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ গ্যাস মলিকুলস, যারা নন ইন্টারাক্টিং, যারা পয়েন্ট মাস ইত্যাদি ইত্যাদি সব তো ছিলই আর কি। সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুল সে কোন স্পিডে মুভ করছে, বা এই মুহূর্তে তার স্পিডটা এত, পরের মুহূর্তে তার স্পিডটা কত, এই নিয়ে আমি কোনো কথাবার্তা বলতে পারছি না, কিন্তু আমি এইরকম একটা জিনিস অ্যাজিউম করে নিচ্ছি যে তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। সেই জন্যে আমি এরকম একটা প্রশ্ন তার উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। তাহলে একটা রেঞ্জ বলে দিয়েছি, সি অ্যান্ড সি প্লাস ডিসি, তার মধ্যে থাকা মানে সেই স্পিডে মুভ করে, হ্যাঁ, এরকম মলিকুল পাওয়ার সম্ভাবনা কতটা বা ফ্র্যাকশনটা কতটা। দেখো এই সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরি বা স্ট্যাটিস্টিক্স সেটা কিন্তু আমার পিকচারে চলে এলো। এবং ক্লাসিক্যাল পার্টিকেল যদি হয় তাহলে তার জন্য যে স্ট্যাটিস্টিক্সটা চলে তাকে বলে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স বা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন। অর্থাৎ পার্টিকেলের সংখ্যা যদি হিউজ হয় এবং সেই পার্টিকেলগুলো যদি পার্টিকুলার মাইক্রোস্কোপিক হয়, যাতে করে তার ইন্ডিভিজুয়ালি সেই পার্টিকেলগুলো কেমন করে যাচ্ছে বা নড়ছে বা মুভ করছে সেটা আমি জানি না, তখন তোমাকে স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির আশ্রয় নিতে হবে। এবং ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটিটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স বা ম্যাক্সওয়েল বোলজম্যান প্রবাবিলিটি, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন। তাহলে কি দাঁড়ালো যে জগৎটা তৈরি হচ্ছে পার্টিকেল আর ওয়েভ দিয়ে। তাহলে আমি পার্টিকেলকে প্রথমে বোঝার চেষ্টা করছি, তো স্ট্যাটিক্স বা ডাইনামিক্সটাকে বোঝার জন্য তুমি যেটা করবে যে একটা বা দুটো পার্টিকেল যদি হয় তাহলে তুমি নিউটনস ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন বা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন ব্যবহার করবে। আর যদি হিউজ নাম্বার অফ পার্টিকেলস হয় তখন তুমি জাস্ট ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স বা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটাকে মানে ইউজ করবে। আর ওয়েভটাকে যদি বুঝতে হয়, ওয়েভ মানে আমি এখানে মূলত লাইট এইটাকে নিয়ে আলোচনা করছি, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে নিয়ে আলোচনা করছি। ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেইটা সবচেয়ে ভালো যা দিয়ে ডেসক্রাইব করা যায় ক্লাসিক্যাল ফিজিক্সে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে ওয়েভ মানে পার্টিকুলার লাইট, তার বিহেভিয়ারটা যদি তোমাকে এক্সপ্লেন করতে হয় তাহলে তুমি ইউজ করবে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তার মানে ক্লাসিক্যাল মেকানিক্সের যে কতগুলো স্তম্ভগুলো হচ্ছে বেসিক্যালি নিউটনস ইকুয়েশন অফ মোশন, সেই স্তম্ভের দুটো ব্রাঞ্চ মানে বেসিক্যালি তিনটে পায়া তুমি বলতে পারো। একটা হচ্ছে নিউটনস ইকুয়েশন অফ মোশন, একটা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, একটা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। আর একটা মানে বড় স্তম্ভ হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন। আর থার্ড যে বড় স্তম্ভ সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তা তুমি ক্লাসিক্যাল মেকানিক্স জানো বা ক্লাসিক্যাল ফিজিক্স জানো মানে বেসিক্যালি তুমি এই জিনিসগুলোকে জানো আর কি। তুমি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি জানো, তুমি ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স জানো,
বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জানো, আর তুমি ক্লাসিক্যাল মেকানিক্স জানো। ক্লাসিক্যাল মেকানিক্স মানে হচ্ছে তুমি নিউটনস লজ অফ মোশন, হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন এবং ল্যাগরেঞ্জেস ইকুয়েশন অফ মোশন তুমি জানো এটা। এবারে প্রবলেমটা হচ্ছে যে যে এই যে সকল ক্লাসিক্যাল ফিজিক্স, সেই ক্লাসিক্যাল ফিজিক্স কিন্তু এই শুরুতে আমি যে কতগুলো ঘটনা বলেছি এই ঘটনাগুলোকে কিন্তু এক্সপ্লেন করতে পারছে না। ক্লাসিক্যালি লোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছে, তুমি র্যালে জিন্স ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। তোমার বিজ্ঞানী পি লেনার্ড, হলওয়ার্কস, টোলস্টোভ এবং আরো অনেকে ফটো ইলেকট্রিক এফেক্ট ক্লাসিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। রাদারফোর্ড, থমসন তারা ক্লাসিক্যাল থিওরি কাজে লাগিয়ে অ্যাটমিক লাইন স্পেক্ট্রা ব্যাখ্যা করার চেষ্টা করে, অ্যাটমিক স্পেক্ট্রা বা হাইড্রোজেন অ্যাটমের যে অ্যাটমিক মডেল আর কি সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। মানে আমাকে এটা দাঁড়াচ্ছে যে যে ওই সকল যে ঘটনাগুলো কিন্তু ক্লাসিক্যালি অনেকেই কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। তার কারণ এই নয় যে ওনারা অঙ্কে টঙ্কে কিছু ভুল টুল করেছেন, আসলে মেন কারণটা হচ্ছে যে তুমি এমন একটা জগতে আছো যেটা সকল মাইক্রোস্কোপিক বা সাব অ্যাটমিক ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে সকল ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু ফেল করে। ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু ফেল করে, যেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের লিমিটেশন বা ক্লাসিক্যাল ফিজিক্সের লিমিটেশন। তার প্রশ্নটা স্বভাবতই যেটা জাগবে সেটা হচ্ছে এই যে হোয়াই ক্লাসিক্যাল ফিজিক্স ফেল টু এক্সপ্লেন দিস ফেনোমেনা, এই ক্লাসিক্যাল ফিজিক্স কেন এই ফেনোমেননগুলোকে এক্সপ্লেন করতে পারছে না, এই প্রশ্নটা কিন্তু অটোমেটিক্যালি জাগবে। আচ্ছা, তারও একটা আমরা উত্তর দিয়েছিলাম খুব কুইকলি ফার্স্ট লেকচারে। বলা হয়েছিল এই যে ইন ক্লাসিক্যাল ফিজিক্স ইট ইজ টেকেন অ্যাজ গ্রান্টেড দ্যাট এনার্জি ইজ এ কন্টিনিউয়াস কোয়ান্টিটি অ্যান্ড এনার্জি can always be exchanged continuously or in an arbitrary amount. তাহলে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, নিরবিচ্ছিন্ন কোয়ান্টিটি, মানে জলের মতো, দুধের মতো, তুমি যে কোনো অ্যামাউন্টে সেটাকে এক্সচেঞ্জ করতে পারো। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি ধরো জল বা দুধ আছে, তুমি যতটুকু ট্রান্সফার করতে পারো ততটুকু কিন্তু ইনপ্রিন্সিপাল ট্রান্সফার করতে পারবে, কিন্তু একটা আনব্রেকেবল যদি মার্বেলসের কালেকশন নাও সেখানে কিন্তু আইদার একটা মার্বেল দিতে হবে, নাহলে দুটো দিতে হবে, নাহলে তিনটে দিতে হবে। একটা মার্বেলের ইন্টিগ্রাল মাল্টিপল হয়েছে তোমাকে কিন্তু দিতে হবে। সেখান থেকে তোমার বেসিক্যালি কন্টিনিউয়াস এবং ডিসক্রিটের তফাৎটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে বা ক্লাসিক্যাল ফিজিক্সে ইট ইজ টেকেন অ্যাজ গ্রান্টেড যে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জি দেওয়া নেওয়াটা কন্টিনিউয়াসলি অর্থাৎ যে কোনো আরবিট্রারি অ্যামাউন্টে হচ্ছে। কিন্তু ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, ফটো ইলেকট্রিক এফেক্ট ইত্যাদি, এইগুলো কিন্তু তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে না, এনার্জি এক্সচেঞ্জ কিন্তু কন্টিনিউয়াসলি বা যে কোনো অ্যামাউন্টে হচ্ছে না, এনার্জি কিন্তু একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হচ্ছে। বাট এক্সপেরিমেন্টস লাইক ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সেট্রা clearly show that energy may be exchanged in a discrete or quantized way. অর্থাৎ এনার্জি দেওয়া নেওয়াটা কিন্তু একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হচ্ছে। আচ্ছা, এবারে তাহলে আমাকে যেটা ব্যাপার যে যদি তুমি ওই এনার্জি দেওয়া নেওয়াটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে ঘটছে এইটুকু ধরে নাও না, তাহলে কিন্তু তুমি দেখবে যে সকল ওই ঘটনাগুলো কিন্তু এক্সপ্লেন করা সম্ভব হবে। তাহলে উই হ্যাভ সিন দ্যাট টু এক্সপ্লেন দ্য ফেনোমেনা অলরেডি ডিসকাসড we had considered that energy exchange might take place in a discrete or quantized way. The black body energy distribution টাও যদি তুমি এক্সপ্লেন করতে চাও সেই প্ল্যাঙ্কে এনাকে ডিসক্রিট বা কোয়ান্টাইজড ধরেই এগোতে হয়েছে। ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করার জন্য আইনস্টাইন তিনি ধরে নিচ্ছে লাইট সেটা বেসিক্যালি কালেকশন অফ এনার্জি প্যাকেটস, সেই এনার্জি প্যাকেটগুলোকে একটা ফোটনস বলা হচ্ছে, হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জকে ডিসক্রিট বা কোয়ান্টাইজড এটা ধরে নিয়ে তাকে এক্সপ্লেন করতে হচ্ছে। বোর থিওরিতে ঠিক একই রকমের সিচুয়েশন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ সেটাকে তুমি দেখাতে পারলে যে বিভিন্ন লেভেলের এনার্জিগুলো n ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদির জন্য এনার্জি কিন্তু ডিফারেন্ট টাইপের হচ্ছে। সেখান থেকে তুমি যে সকল যে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইট সিস্টেমের যে লাইন স্পেক্ট্রা সেটাকে এক্সপ্লেন করতে পেরেছো। ঠিক আছে, তার মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে গেলে তোমাকে কিন্তু যে পুরনো যে ধ্যান ধারণা থেকে সরে আসতে হবে। পুরনো ধ্যান ধারণায় যেখানে এনার্জিটাকে কন্টিনিউয়াস কোয়ান্টিটি বলা হয়েছিল, এনার্জি দেওয়া নেওয়াটা যে কোনো অ্যামাউন্টে হচ্ছে বলা হচ্ছিল, এখন কিন্তু তোমাকে ধরে নিতে হবে এনার্জি একটা ডিসক্রিট কোয়ান্টিটি এবং এনার্জি দেওয়া নেওয়াটাও তোমার ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে ঘটবে। আচ্ছা, এবারে অটোমেটিক্যালি যে প্রশ্নটা আসবে, হোয়াই এনার্জি ইজ ডিসক্রিট অর কোয়ান্টাইজড, মানে এনার্জি কেন ডিসক্রিট বা কোয়ান্টাইজড। আসলে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড কেন
তার অনেক কারণ আছে, মানে কারণটা একটু কঠিন অ্যাকচুয়ালি, মানে এই মুহূর্তে বোঝা অন্তত কঠিন, কিন্তু যেটা এক কথায় উত্তর আমরা সেটা আসলে পরপর করে দেখব যে এই যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, যেটা তুমি অলরেডি পড়েছো। আসলে ক্লাসিক্যাল মেকানিক্সে এটা ধরে নেওয়া হয় যে যে কোনো একটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যায়। মানে in classical physics it is taken as granted that position and momentum of a particle can be determined simultaneously with arbitrary precision. আচ্ছা, এবং এটা কোথায় ধরে নেওয়া হয়েছে তুমি এটা খেয়াল করো যে সকাল নিউটনস ইকুয়েশন অফ মোশন যেটা তুমি দেখো, তাহলে ভেলোসিটিটা তুমি লেখো কিরকম হবে, ডিএক্স বাই ডিটি করে, মানে ভেলোসিটি মানে মোমেন্টাম বাই মাস, যেটা বেসিক্যালি ডিএক্স বাই ডিটি। আর ফোর্সটা কি লেখো, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ডিপি বাই ডিটি, সেটা কি হয় না নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল হয়। তাহলে বোঝার চেষ্টা করো যে পোটেনশিয়াল এনার্জি কিন্তু পজিশনের ফাংশন, তাহলে পোটেনশিয়াল এনার্জি তুমি ফিক্স জানবে তখনই যখন তোমার পজিশনটা এক্স্যাক্টলি জানা আছে। তাহলে এক্স্যাক্ট পজিশন জানলো তো এক্স্যাক্টলি মোমেন্টাম তুমি জানলে, আর এক্স্যাক্ট পজিশন জানো তো এক্স্যাক্ট পোটেনশিয়াল এনার্জি তুমি জানলে, আর এক্স্যাক্ট পোটেনশিয়াল এনার্জি জানলে তবেই কেবলমাত্র তুমি বেসিক্যালি তুমি জাস্ট মানে তুমি মাইনাস ডিভিডিএক্স এটাকে করতে পারবে। এবং সেই মুহূর্তে তোমার কি করতে হচ্ছে না, দেখো এই রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ যে মুহূর্তে তুমি পজিশন মাপছো সেই মুহূর্তে তুমি পোটেনশিয়াল এনার্জি পাবে, সেই মুহূর্তে তুমি মাইনাস ডিভিডিএক্স পাবে। তাহলে ওই একই মুহূর্তে তোমাকে মোমেন্টাম পেতে হবে এবং ডিপি বাই ডিটি পেতে হবে, তবেই কিন্তু এই ইকুয়েশনগুলো কনসিস্টেন্ট হবে। তাই এটা দাঁড়াচ্ছে যে এই রকম ভাবে নিউটন ইকুয়েশন অফ মোশনের যে নর্মাল স্ট্রাকচারটা সেটাই তোমায় বলে দিচ্ছে। এই জায়গাটা আরেকবার বলুন স্যার, জাস্ট ওই ডিএক্স টিটি ওই যে ওই আমি একদমই সেটা বলছি যে আমি এই দুটো নিউটন ইকুয়েশন অফ মোশন, যে ডিএক্স বাই ডিটি হচ্ছে ভেলোসিটি আর ডিপি বাই ডিটি হচ্ছে ফোর্স, যেটা হচ্ছে মাইনাস ডিবি ডিএক্স, আর দুটোকে কম্বাইনলি তুমি লিখতে পারো এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিবি ডিএক্স। আসলে এই পি এর জায়গায় তুমি এম ইন্টু ভি বসিয়ে দেবে, এম ইন্টু ভি বসালে এম ইন্টু ডিএক্স বাই ডিটি তুমি বসিয়ে দেবে, তাহলে এটা এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিবি ডিএক্স তুমি পেয়ে যাবে। আর এবার আমি বলছি যে এই ইকুয়েশনে কোথায় ধরা হলো যে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন জানতে হবে, অর্থাৎ একই সময়ে পজিশনটাকে জানতে হবে মোমেন্টামটাকে জানতে হবে। এটা কোথা থেকে সেটা গ্যারেন্টেড হলো? গ্যারেন্টেড হলো হচ্ছে এই যে তুমি দেখো যে যখন তুমি মানে কোন একটা পার্টিকুলার টাইমে পজিশন জানলে তবে তো ওই মুহূর্তে ডিএক্স বাই ডিটির মানে বেরোবে, তবেই তো তুমি সেখান থেকে জাস্ট বেসিক্যালি মোমেন্টাম পাবে। আবার সেই মোমেন্টামটা যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো ওই টাইমেই, তবে তুমি ফোর্স পাবে এবং তবে তুমি মাইনাস ডিভিডিএক্স পাবে। এবারে পোটেনশিয়াল এনার্জি যেহেতু পজিশনের ফাংশন, কোন একটা পার্টিকুলার টাইমে যদি তুমি পজিশন জানো তবে ডিভিডিএক্স এর মানে আছে, এবং সেই মুহূর্তেই কিন্তু তোমাকে বেসিক্যালি ডিপিডিটাকে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ সেই মুহূর্তে তোমার মোমেন্টামটাকে জানতে হবে। তার মানে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে যদি মানে আমি যখন এই যে ইকুয়েশনটা আমি এক্সপ্রেস করছি এখানে, এই ইকুয়েশনগুলো কিন্তু যে মানে যে মুহূর্তে বা কোন একটা পার্টিকুলার টাইমে আর কি, মানে যে মুহূর্তে তুমি পজিশনটাকে বের করছো এবং পজিশন ডেরিভেটিভ বের করছো, সেই মুহূর্তেই কিন্তু তোমাকে মোমেন্টাম পেতে হবে, মোমেন্টামের ডেরিভেটিভ হতে হবে, তবে এই দুটো ইকুয়েশন হচ্ছে কনসিস্টেন্ট হবে। সেটাই বলা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সে এটা অ্যাকচুয়ালি ধরেই নেওয়া হচ্ছে, মানে ফ্রম ইটস ভেরি স্ট্রাকচার, যে পজিশন এবং মোমেন্টাম সেটা হচ্ছে তুমি সাইমালটেনিয়াসলি মানে একই সাথে উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, কিন্তু আনফর্চুনেটলি there are enough direct and indirect experimental evidences যেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে পার্টিকুলারলি মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে পজিশন অ্যান্ড মোমেন্টাম ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। আমরা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়ার সময় নিশ্চয়ই এই প্রসেসটা এই পয়েন্টটা আমি ফোকাস করেছি যে হ্যাঁ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সর্বত্র আছে, ইভেন একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল তারও কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে, কিন্তু তার ক্ষেত্রে ওই যে আনসার্টেনিটির যে এফেক্টটা বা আনসার্টেনিটির যে তোমার কি বলবো যে তার কনসিকুয়েন্সটা সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আনসার্টেনিটি প্রিন্সিপালের কনসিকুয়েন্সটা ইউজুয়ালি ইম্পর্টেন্ট হয় কখন না, যখন পার্টিকেলটা মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক। তো সেটাই বলা হচ্ছে কি বাট এক্সপেরিমেন্ট শো দ্যাট position and momentum cannot be determined simultaneously with arbitrary precision. This is the Heisenberg uncertainty principle. এবং এই আনসার্টেনিটি প্রিন্সিপালটাই গন্ডগোলের, আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলেই কিন্তু এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ তোমার বেরিয়েছে। সেই জন্যই হচ্ছে বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলোকে সকাল তুমি ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারোনি। আচ্ছা, এবারে লাস্ট আমরা যে প্রশ্নটা দিয়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে এই যে কেন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে।
সেইটা লাস্ট ক্লাসে বা ফার্স্ট ক্লাসে রাদার আমরা একটুখানি বোঝার চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে বলেই কিন্তু অ্যাকচুয়ালি আনসার্টেনিটি আছে। তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে যদি তুমি এক্সপ্লেন করতে চাও বা তুমি বুঝতে চাও যে এর অরিজিনটা কোথায়, অরিজিনটা বেসিক্যালি লুকিয়ে আছে জাস্ট ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, মানে লাইটের যে ডুয়েল ক্যারেক্টার আছে পার্টিকেল এবং ওয়েভ, অ্যাট দ্য সেম টাইম পার্টিকেলের ডুয়েল ক্যারেক্টার আছে পার্টিকেল এবং ওয়েভ, এইটা দিয়ে কিন্তু তুমি জাস্ট ওই জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারবে। তাহলে কেন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, এক কথায় উত্তর হচ্ছে দিস ইজ ডিউ টু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল সেখানে তোমার লাইটের পার্টিকেল ক্যারেক্টার দিয়ে এবং পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার দিয়ে আমরা দুরকমভাবেই বোঝাতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি মানে তোমার ওই অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেট সেটাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ, সেটা তোমরা জানো, ঠিক আছে? আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার কিছুক্ষণের জন্য কিছুক্ষণ অফ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ মানে স্যার এখন ঠিক আছে। একটা ওই আওয়াজ হলো আর কি, সেই জন্য আমি বুঝতে পারলাম যে কিছু একটা হয়তো অসুবিধা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এই যে যেটা বললাম যে কেন আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে না, আনসার্টেনিটিটা আছে তার কারণটা মানে পজিশন মোমেন্টাম কেন সাইমালটেনিয়াস আরবিট্রারি ফিজিক্যাল মাপা যায় না। আমরা জাস্ট যখন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে ইন্ট্রোডিউস করেছি সেইখানে কিন্তু পরিষ্কার এই ব্যাপারটা জোর দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে হ্যাঁ তোমার মানে লাইট যেটা তুমি এতদিন ওয়েভ বলে জানতে, তার যে পার্টিকেল ক্যারেক্টার আছে এবং সেখান থেকে মাইক্রোস্কোপিক রেজলিউশন পাওয়ার ইত্যাদি তুমি দেখিয়েছো যে হ্যাঁ পজিশনের মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপতে পারছো না কেন। তুমি নিশ্চয়ই এরকমভাবে বলেছিলে যে ধরো যদি তোমার একটা মাইক্রোস্কোপ দিয়ে পজিশনটাকে এক্স্যাক্টলি মাপতে চাও তাহলে তোমাকে একটা লাইট ইউজ করতে হবে যার ওয়েভ লেন্থ খুব কম, আর যার ওয়েভ লেন্থ খুব কম তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম খুব বেশি বলে সেই পার্টিকেলটার মোমেন্টামটা গন্ডগোল হয়ে যাবে। আবার উল্টো দিক দিয়ে তুমি যখন একটা পার্টিকেল তার একটা ওয়েভ ক্যারেক্টার আছে, সেই ওয়েভটা কেমন ওয়েভ সেইটা নিয়ে যখন আলোচনা করেছিলে, একটা অর্ডিনারি ওয়েভ হলে একটা অসুবিধা হচ্ছিল, তার পজিশনটা কমপ্লিটলি মানে আরবিট্রারি বাট পজিশনটা কমপ্লিটলি রিলোকালাইজ হয়েছে কিন্তু মোমেন্টাম পুরো ফিক্স ছিল। আবার যদি তুমি ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভস ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নাও, তাহলে পজিশনটা লোকালাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আনসার্টেনিটির পজিশনটা জিরো হয়ে যাচ্ছে কিন্তু আনসার্টেনিটির মোমেন্টামটা তোমার মানে যা খুশি হয়ে যাচ্ছিল আর কি, বা মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছিল আর কি। অর্থাৎ একটা ভালো করতে গেলে অন্যটা গন্ডগোল হয়ে যাচ্ছে, সেই জন্য একটা মধ্য সত্তা নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে ওটা অ্যাকচুয়ালি একটা ওয়েভ প্যাকেট অর্থাৎ ফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন, যাতে মোমেন্টামটা একটা রিজিয়নের মধ্যে থাকতে আর করসপন্ডিং পজিশনটাও কিন্তু একটা রিজিয়নের মধ্যে থাকছে। এবং সেখান থেকে আমরা দেখাতে পারছিলাম যে ডেল্টা ই ডেল্টা পি একটা এইচ এর অর্ডারে বা এইচ কসের অর্ডারে কেমন করে হচ্ছে। তার মানে যেটা মূল ঝামেলাটা কিন্তু লুকিয়ে আছে হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির উপরে। এটা তাহলে এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু আমরা পরপর করে কিন্তু গত ক্লাস পর্যন্ত ভালো করে আলোচনা করেছি। আচ্ছা, এবারে আমাকে উত্তরণের রাস্তা দেখতে হবে। আমি প্রশ্নের পর প্রশ্ন করে 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 যাচ্ছিলাম যে মানে একদম সেই ফার্স্ট স্টেটমেন্টটা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ কতগুলো ঘটনা দেখেছে যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, সেইখান থেকে আমার কতগুলো প্রশ্ন চলে এসেছিল যে কি সেই ঘটনা যে ঘটনাগুলো ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, ক্লাসিক্যাল ফিজিক্স কি, কেন ক্লাসিক্যাল ফিজিক্স এগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ বলে, কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, কারণ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে, কেন আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, কারণ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে বলে। এরপর প্রশ্নের পর প্রশ্ন করে আমি মোটামুটিভাবে একটা জায়গায় এসে পৌঁছেছিলাম। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে ঠিক আছে মানে কারণ হ্যানা ত্যানা বুঝলাম, কিন্তু ওই ঘটনাগুলো থেকে এক্সপ্লেন করতে হবে, আমি এক্সপ্লেন করবো কি করে, হাউ ক্যান ইউ এক্সপ্লেন দিস ফেনোমেনা, আমি ওই ঘটনাগুলোকে কেমন করে এক্সপ্লেন করব। আর ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে তো হবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে বেসিক্যালি নতুন একটা মেকানিক্স বা নতুন একটা ফিজিক্স কিন্তু তোমার ডেভেলপ করতে হবে। এবং যে মেকানিক্সটা বা যে ম্যাথামেটিক্যাল টুলটা সেটা কিন্তু একদম ক্লাসিক্যাল ফিজিক্সের যে মূল ফিলোসফি
এক্স্যাক্টলি সেরকম হলে কিন্তু হবে না। হয়তো ঠিক আছে কোথাও কোনো সিমিলারিটি থাকলেও থাকতে পারে, কিন্তু ফান্ডামেন্টালি ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান ফিজিক্সের সঙ্গে তাকে কিন্তু আলাদা হতে হবে। তো উই হ্যাভ টু ডেভেলপ এ নিউ ম্যাথামেটিক্যাল টুল। এই যে ম্যাথামেটিক্যাল টুল তাকে বলা হবে মেকানিক্স। তাহলে উই হ্যাভ টু ডেভেলপ এ নিউ ম্যাথামেটিক্যাল টুল or a new mechanics which is known as the quantum mechanics. This should be fundamentally different from the classical mechanics. This is not an extension of classical mechanics or classical laws of motion. তো ওকে বুঝতে হবে যে এই যে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জিস ইকুয়েশন অফ মোশন, তারা কিন্তু নিউটনস ইকুয়েশন অফ মোশনের থেকে ফান্ডামেন্টালি আলাদা নয়, তারা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। অর্থাৎ কোন একটা সিস্টেমে যদি তুমি আদ্যপান্ত সব জানো, তাহলে তুমি তার কোনো একটা ইনিশিয়াল টাইমে, হ্যাঁ, তার পজিশন, তার ভেলোসিটি ইত্যাদি একটা ভ্যালু ছিল, কোনো অন্য একটা টাইমে তার পজিশন বা ভেলোসিটি ইত্যাদিগুলো কি হবে, সেটা তুমি নিউটন ইকুয়েশন অফ মোশন দিয়ে যে জায়গায় গিয়ে পৌঁছাবে, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন দিয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং ল্যাগ্রাঞ্জিস ইকুয়েশন অফ মোশন দিয়ে তুমি সেই জায়গাতেই পৌঁছাবে। এটা তার মানে ওই যে তিনটে ইকুয়েশন অফ মোশন তারা কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট নয়, কিন্তু ওইগুলোর থেকে আমি কি নতুন মেকানিক্সটা ডেভেলপ করার চেষ্টা করবো টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্যাটিক্স অ্যান্ড ডায়নামিক্স ফর দ্য সাবঅ্যাটমিক অর মাইক্রোস্কোপিক পার্টিকেল। তার যে অঙ্কটা সেটা কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট হতে হবে। উই হ্যাভ টু ডেভেলপ এ নিউ ম্যাথমেটিক্যাল টুল আর নিউ মেকানিক্স হুইচ ইজ নোন অ্যাজ দ্য কোয়ান্টাম মেকানিক্স। দিস শুড বি ফান্ডামেন্টালি ডিফারেন্ট from the classical mechanics. This is not an extension of the classical mechanics or classical laws of motion. তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি দিস নিউ ম্যাথমেটিক্যাল টুল হ্যাজ টু ওবে সার্টেন পস্টুলেট। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যে তার যে সেই পার্টিকেলটা ধরো ওয়েভ ক্যারেক্টার আছে তোমাকে মানতে হবে, সেই পার্টিকেলটার যে মানে সকল পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস আরবিট্রারি পেছনে মাপা নাই যেতে পারে, সেটা তোমাকে মানতে হবে। মানে যে নিউ ম্যাথমেটিক্যাল টুল হ্যাজ টু ওবে সার্টেন পস্টুলেট। এবার সেই পস্টুলেটগুলোর উপর বেস করে একটা মেকানিক্স ডেভেলপ করবো, এবং ফাইনালি দেখবো যে মেকানিক্সটা ডেভেলপ করেছি সেইটা কোনো একটা সিস্টেমের জন্য অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পাওয়া যাবে, সেই রেজাল্টটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা অলরেডি এস্টাবলিশ কোনো কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টের সঙ্গে মিলছে কিনা। বেসড অন দিস পস্টুলেটস উই হ্যাভ টু ডেভেলপ দ্য নিউ মেকানিক্স অ্যান্ড দেন উই মাস্ট চেক হোয়েদার দিস ক্যান গিভ কারেক্ট এক্সপেরিমেন্টাল রেজাল্টস। তার মানে দেখো আমাদের এবার উত্তরণের রাস্তা খুঁজতে হবে। মানে এতদিন তো আমরা বলেই গেলাম যে এইটা করা যায় না, ওইটা করা যায় না, অমুক করা যায় না, তমুক করা যায় না, ইত্যাদি 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 আর কি। মানে ক্লাসিক্যাল মেকানিক্সের যে ফেলিওর যেটা, হ্যাঁ, সেইগুলোকেই বেশি এমফাসিস দিয়েছি ইত্যাদি ইত্যাদি। এবার আমরা অ্যাকচুয়ালি তাহলে যখন ক্লাসিক্যাল মেকানিক সকল ফেলই করে গেছে, তাহলে আমি মানে অ্যাকচুয়ালি ট্যাকেল করবো কি করে, ট্যাকেল করার রাস্তাটাই এবারে আমাকে দেখতে হবে। আসলে যেটা ব্যাপার সেটা আমরা ফার্স্ট লেকচারে বলেছি, যে বা আমি এই কথাগুলো অনেকবার বলেছি, যারা বেশ কিছুদিন আমার কাছে পড়ছো তোমরা জানো যে যে সমস্ত তুমি লজ অফ নেচার দেখো না, সেটাকে দুটো মেজর ক্যাটাগরিতে ভাগ করতে পারো। কিছু কিছু লজ আছে বা কিছু কিছু থিওরি আছে যারা কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর ডিপেন্ডই করে না। তুমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো, তাদের জেনারেলাইজেশন এবং প্রচুর তুমি থার্মোডাইনামিক্সের লগুলো ফর এক্সাম্পল, এক্সপেরিমেন্টাল কেমিক্যাল কাইনেটিক্স, তারপরে ইলেকট্রোকেমিস্ট্রিক্যাল ল, সেগুলো বেসিক্যালি এই ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরও বেশ কিছু ভীষণ ইম্পর্টেন্ট থিওরিজ বা লজ আছে যেগুলো শুরুই হয় কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি পড়েছো, বোর থিওরি তুমি পড়েছো। এই যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স তারাও বেসিক্যালি এই ক্যাটাগরির মধ্যেই পড়ে, যে তারা শুরুই হবে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। সেই অ্যাজাম্পশন বা পস্টুলেটগুলোর মধ্যে মানে অ্যাজাম্পশন পস্টুলেটগুলোর উপরে বেস করে তোমাকে একটা কিছু ডেভেলপ করতে হবে, এবং ডেভেলপমেন্ট যখন তুমি করে ফেললে, করার পরে যে ফাইনাল রেজাল্টটা পেলে, সেই রেজাল্টটা তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলছে কিনা বা অলরেডি এস্টাবলিশ কোনো কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টের সঙ্গে মিলছে কিনা সেটাকে চেক করে নিতে হয় আর কি। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ওই যে বললাম, বেসড অন দিস পস্টুলেটস উই হ্যাভ টু ডেভেলপ এ নিউ মেকানিক্স অ্যান্ড দেন উই মাস্ট চেক হোয়েদার দিস ক্যান গিভ কারেক্ট এক্সপেরিমেন্টাল রেজাল্টস। এটা তা দেখো এখন পর্যন্ত যা বলেছি সেই পর্যন্ত কারো কোনো অসুবিধা হয়েছে কিনা। মানে আমরা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স তার একটা ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করছি আর কি। তার আগে আমরা যা পড়েছি সেই জিনিসগুলো একটু সামারাইজ করে আমাদের অ্যাকচুয়ালি কেন কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন পড়লো, মানে কেন কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন পড়লো, আমরা সেই পর্যন্ত এসেছি। এবারে আসবো যে মেকানিক্সটা কি কি ধারা, তার ভেতরের ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি বা তার এসেন্সিয়াল ফিচার্স গুলো কি, সেইটা এবারে যা শুরু করা হবে। তাহলে এখন পর্যন্ত যেটা পড়া হয়েছে তাতে কারো যদি কোনো অসুবিধা থাকে আমার একটু বলে নাও বা একটু ডিসকাস করে নাও।
বলো, কারো কোনো অসুবিধা আছে? না স্যার। শিওর তো? বলো, আর কার কি অসুবিধা আছে বলে না একটুখানি বাবা। না স্যার, ঠিক আছে। সবাই ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা। ভালো। বলো, কেউ কিছু বলবে? কি মাইক্রোফোন অন আছে কারো মনে হয়? কি জয়ন্ত কিছু বলবি? জয়ন্ত? আচ্ছা ঠিক আছে। দেখেন, আচ্ছা দেখো, মানে আমি আসলে এই এতখানি জিনিস বললাম, দেখো যেগুলো বলেছে তুমি সবটাই জানতে আর কি এবারে, এবং সেখানে কোথাও কোনো ইকুয়েশন টিকুয়েশন কিচ্ছু নেই, জাস্ট আমাকে লিখতে হতো। সেখানে আমি দেখলাম যে ওই লিখে লিখে করার তুলনায় এই জিনিসগুলোকে যা সেই রকমভাবে বলে দিলে আমি অল্প সময়ে অনেকটা পার্ট কভার করতে পারবো আর কি। সেখানে আমি আজকের ক্লাসটা পাওয়ার পয়েন্টে বলছি। আচ্ছা, মাইক্রোফোন কারো অন আছে? একটু অফ করে দাও না। আচ্ছা চলো। আচ্ছা তাহলে দেখো তুমি হিসেব করে যে এই যে ফার্স্ট কোয়ার্টার অফ এ সেঞ্চুরি, মানে 1900 সালের 14ই ডিসেম্বর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক সেই তার রেভলিউশনারি অ্যাজাম্পশনস নিয়ে আসেন, যেখানে তিনি প্রথমবারের জন্য দাবি করেন সেটা হচ্ছে কি এনার্জি একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ কোয়ান্টিটি এবং এনার্জি দেওয়া নেওয়াটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ ওয়েতে হচ্ছে এটা। এবং সেইখান থেকে আস্তে 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 আমরা দেখো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পর্যন্ত পড়েছি, এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বেশি করে 1925 সালে এসেছিল, ঠিক আছে? 1924 সালে ওয়েব পার্টিকেল ডুয়েলিটি, 1923 সালে কম্পটন এফেক্ট, আর 1925 সালে বেসিক্যালি তোমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা এবারে মানে 1925 সাল নাগাদ যারা এই সকল মানে ক্লাসিক্যাল মেকানিক্সের ফেলিওর বা ক্লাসিক্যাল মেকানিক্সের লিমিটেশন নিয়ে যারা বেসিক্যালি ওয়াকিবহল ছিলেন, অনেকেই ছিলেন। বোর সাহেব ছিলেন, আইনস্টাইন ছিলেন, হাইসেনবার্গ ছিলেন, শোডিঞ্জার ছিলেন, ডিরাক ছিলেন, পাউলিস ছিলেন, এরেনফেস ছিলেন, বর্ন ছিলেন, ডিবগলি ছিলেন, এইচ কম্পটন তো ছিলেনই আর কি, প্ল্যাঙ্ক তো অবশ্যই ছিলেন, এবং অনেক লোকজন ছিল যারা বেসিক্যালি মানে কি বলবো সম্মিলিতভাবে তারা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করেছে। মানে তুমি যদি ক্লাসিক্যাল মেকানিক্স কে ডেভেলপ করেছে বলো, এবং যদি তুমি একটুখানি কি বলবো একটুখানি সাহস করে বলো যে ক্লাসিক্যাল মেকানিক্স ডেভেলপ করার জন্য হচ্ছে নিউটন, তো খুব একটা খারাপ বলছো না। মানে নিউটনই প্রায় সব করে ফেলেছে আর কি। এবারে অবভিয়াসলি তার বিভিন্ন রকমের মানে তার নিশ্চয়ই কিছু মডিফিকেশন হয়েছে, নিশ্চয়ই নতুন অনেকেই অনেক কিছু ডেভেলপ করেছেন আর কি। কিন্তু এমনিতে সকল নন রিলেটিভিস্টিক ক্লাসিক্যাল মেকানিক্স দেখো মোটামুটিভাবে নিউটনের একার করা। তোমাকে যদি আমি কোশ্চেন করি রিলেটিভিটি কে করেছে, থিওরি অফ রিলেটিভিটি কে ডেভেলপ করেছেন, তুমি কিন্তু এক বাক্যে উত্তর দেবে যেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। কিন্তু হয়তো অ্যালবার্ট আইনস্টাইন তো তার পরে এবং তার সময় সময়েও হয়তো আরো অনেকে কিন্তু হয়তো এর পিছনে কন্ট্রিবিউট করেছেন। বা তোমার ইলেকট্রোম্যাগনেটিক মানে তোমার সকল যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ইলেকট্রোডাইনামিক্স যাই বলো না কেন, তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কে ডেভেলপ করেছেন, সেই একটাই অ্যান্সার, ম্যাক্সওয়েল। তাহলে দেখো এই ক্লাসিক্যাল মেকানিক্স নিউটন প্রায় একাই, রিলেটিভিটি বা থিওরি রিলেটিভিটি আইনস্টাইন একাই, তারপরে তোমার যেটা বললাম ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেটা ম্যাক্সওয়েল একাই। এগুলো একজন একজন লোকেই কিন্তু মোরালে ডেভেলপ করে দিয়েছেন। কিন্তু আরো দুটো ইম্পর্টেন্ট সাবজেক্ট এরিয়া আছে, একটা হচ্ছে থার্মোডাইনামিক্স আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। সেটা না কোনো একজন ডেভেলপ করেছে বলাটা ঠিক না। থার্মোডাইনামিক্সের ডেভেলপমেন্টে অনেকে কন্ট্রিবিউট করেছেন, সেই জুল, মায়ার, তোমার কেলভিন, হেলমোজ, গিবস, কার্নো, নার্স্ট, ভ্যান ধপ,
অসওয়াল্ড, ম্যাক্সওয়েল, বোল্টজম্যান, মানে কে নেয়, মানে হিউজ, গুগেনহেম, মানে মানে নামের শেষ নেই আর কি, যারা অনেকে মিলে কিন্তু থার্মোডাইনামিক্স ডেভেলপ করেছে। ঠিক একই রকমভাবে কোয়ান্টাম মেকানিক্সও কিন্তু, মানে যেটা বেসিক্যালি 20th সেঞ্চুরির প্রথম দিকে, এটা ছিল ফিজিক্স বা কেমিস্ট্রি সবার জন্য, মানে কি বলবো, দ্য হটেস্ট ফিল্ড। এবং এই ফিল্ডে মানে মানে তুমি যদি সেইভাবে হিসেব করো, তোমার মানে এই 1915-16 এরকম একটা সময় থেকে 1935-39 সালের মধ্যে বছর 20 ফিজিক্সের নোবেল প্রাইজগুলো মোটামুটি ভাবে যারা কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করতেন তারাই পেতেন। মানে আমি যে নামগুলো তোমায় বলছিলাম, ধরো ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে শুরু করে, অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে, বোর সাহেব থেকে শুরু করে, তোমার এইচ কম্পটন, ডিবগলি, হাইসেনবার্গ, শোডিঞ্জার, ডিরাক, হ্যাঁ, মানে এরা সবাই কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। হ্যাঁ, ডেভিসন জার্মার, হ্যাঁ, জিপি থমসন, হ্যাঁ, আমাদের সিভি রমন, হ্যাঁ, এরা সবাই নোবেল প্রাইজ পেয়েছেন এবং সবাই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। তোমাকে বুঝতে হবে যে একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা কতটা এলিগেন্ট, কতটা ইম্পর্টেন্ট, যেখানে ওই সময়ে বিশ্বের সেরা বুদ্ধিমান বিজ্ঞানী যারা, সেটা ফিজিক্সের হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, তারা কিন্তু ওই একটা সাবজেক্টের পিছনে কিন্তু সকাল ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই জন্যই এত কম সময়ের মধ্যে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটা একটা সলিড জায়গায় চলে গেল। মানে 1900 সাল থেকে 1925, 26, 27, এই মোটামুটি 25-26 বছরের মধ্যেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কিন্তু সাবালক হয়ে পড়ল। আচ্ছা, এবারে আমি জাস্ট একটুখানি টু বি মোর প্রিসাইজ, সেটা হচ্ছে যে সকাল যেটা কোয়ান্টাম মেকানিক্স মানে বেসিক্যালি কিছু ম্যাথামেটিক্যাল টুল, যে ম্যাথামেটিক্যাল টুলটা তুমি সিস্টেমেটিক্যালি ইউজ করবে ফর দ্য সাব অ্যাটমিক অর মাইক্রোস্কোপিক পার্টিকেল টু এক্সপ্লেন স্ট্যাটিক্স অ্যান্ড ডায়নামিক্স। সেই মেকানিক্সটা 1925 সালে বিজ্ঞানী স্টোডিঞ্জার এবং হাইসেনবার্গ তারা ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করেন। আচ্ছা, হাইসেনবার্গ ব্যাপারটা কিরকম করে ভাবলেন? হাইসেনবার্গ যেটা ফিল করলেন সেটা হচ্ছে এই যে মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে যে পিকুলিয়ার যে বা স্ট্রেঞ্জ যে সমস্ত বিহেভিয়ারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেটা বেসিক্যালি সার্টেন কোয়ান্টিটি বা সার্টেন ফিজিক্যাল কোয়ান্টিটি ডিসক্রিটনেস বা কোয়ান্টাইজেশনের জন্যে। কোথাও হয়তো এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ, কোথাও টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, কোথাও জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, কখন স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ। মানে এই যে জাস্ট কিছু সকল ফিজিক্যাল কোয়ান্টিটিস যেগুলো ডিসক্রিট বা কোয়ান্টাইজ বা তাদের দেওয়া নেওয়াটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ ওয়েতে ঘটে, এইটার জন্যই কিন্তু তুমি মাইক্রোস্কোপিক ও সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে বেশ কিছু কিন্তু স্ট্রেঞ্জ বা পিকুলিয়ার বিহেভিয়ার দেখতে পাচ্ছ। সেখানে তার মাথায় এটা ঢুকলো যে যে আমাকে এমন মেকানিক্স ডেভেলপ করতে হবে যে মেকানিক্সের মধ্যে কিন্তু এই ডিসক্রিটনেসটা যেন ইন্ট্রিনজেকালি থাকে, একদম মানে জিনের মধ্যে এই ডিসক্রিটনেসটা কেন ঢুকে বসে থাকে। এবারে কি সেই ম্যাথামেটিক্যাল টুল আছে যে ম্যাথামেটিক্যাল টুলের মধ্যে ডিসক্রিট বা কোয়ান্টাইজ বা প্যাকেট প্যাকেট ব্যাপারটা আছে? তখন একটা নিউলি ডেভেলপড একটা মেকানিক্স ম্যাথামেটিক্স আসছে, যেটা সকল ম্যাট্রিক্স মেকানিক্স। হাইসেনবার্গ সেটা শিখলেন, রপ্ত করলেন এবং তিনি দেখলেন যে ম্যাট্রিক্স মেকানিক্সটা হচ্ছে একটা কারেক্ট প্ল্যাটফর্ম যা দিয়ে তুমি ওই সাবঅ্যাটমিক বা মাইক্রোস্কোপিক পার্টিকেলকে বুঝতে পারবে, এবং তিনি ওই ম্যাট্রিক্সের ফর্মে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করে ফেললেন। তাহলে কি হলো না, ইন 1925 Schrodinger and Heisenberg developed quantum mechanics independently. Heisenberg focused on the fact that the main dramatic feature of quantum particle is its discreteness of measurable physical quantities such as energy, angular momentum, z component of angular momentum, etc. Hence, he suggested that the basic mathematics that can be used to develop quantum mechanics should have the intrinsic discrete nature. Matrix algebra has this basic structure. Hence, Heisenberg formulated quantum mechanics in terms of matrix algebra, যেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স মেকানিক্স। এটা হচ্ছে হাইসেনবার্গ অ্যাপ্রোচ। আর এবারে হাইসেনবার্গের পেপারটা বেরোনোর পরে শোডিঞ্জার কি বললো, ভীষণ একটা মানে বাজে কমেন্ট বলবে না, মানে খুব অ্যাটাকিং একটা কমেন্ট করে বসলেন। সেটা হচ্ছে এরকম যে immediately after Heisenberg's paper was published in July 1925, Schrodinger commented that
I know of Heisenberg's theory, of course, but I felt discouraged, not to say repelled, by the methods of transcendental algebra, which appeared difficult to me, and by the lack of visualizability. তাহলে কি হচ্ছে না, আসলে এই ম্যাট্রিক্স মেকানিক্সটা না তখন কেমিস্ট্রি আর ফিজিক্স কমিউনিটিতে খুব একটা পপুলার নয়। তিনি ম্যাট্রিক্স মেকানিক্স ইউজ করেছেন এবং সেখানে যে অ্যালজেব্রাগুলো ইউজ করা হয়েছে সেগুলো ট্রান্সেন্ডেন্টাল অ্যালজেব্রা। ট্রান্সেন্ডেন্টাল অ্যালজেব্রা কাকে বলে, আমি ট্রান্সেন্ডেন্টাল ফাংশন কাকে বলে আগের দিন বলেছিলাম আর কি, মানে বেশি একটা ইনফাইনাইট সিরিজের মতো হবে, ফাইনাইট নাম্বার অফ অপারেশন দিয়ে তুমি ফাংশনগুলোকে লিখতে পারবে না, সেই টাইপের বেশ একটা কঠিন কমপ্লিকেটেড একটা জিনিস। আর তুমি নিশ্চয়ই ম্যাট্রিক্স তো ম্যাথে পড়েছো, আমরাও পড়াবো ম্যাট্রিক্স, হ্যাঁ মানে এদের তো পড়িয়েছি, মানে তোমাদের মনে হয় অনেককে তো পড়িয়েছি বা অনেকে ক্লাস করছো বা অনেককে পড়ানো হবে। তো ম্যাট্রিক্সের মানে যে চ্যাপ্টারে অঙ্কের বইয়ে যে চ্যাপ্টারে তোমার ম্যাট্রিক্স সেখানে কোনো ছবি নেই, মানে ম্যাট্রিক্স জিনিসটা এমন খটোমটো টাইপের আর কি, তার কোনো ভিজুয়ালাইজেশন হয় না, কোনো ছবি আঁকা যায় না, এর সমস্যা। মানে মানে সেই জন্য আসলে তুমি এবারে একটুখানি খেয়াল করে দেখো, তুমি যে সকল কোয়ান্টাম মেকানিক্স যেটা অলরেডি মানে শিখেছো বা তুমি অ্যাকচুয়ালি ইউজ করেছো তোমার মানে এই ধর বন্ডিং বা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে, ওই অরবিটাল নিয়ে সব কথাবার্তা প্রচুর বলেছো না, অ্যাটমিক অরবিটাল হতে পারে, মলিকুলার অরবিটাল হতে পারে, তুমি কেমন সুন্দর সুন্দর ছবি এঁকেছো, 1s অরবিটাল 2p অরবিটাল কি সুন্দর সুন্দর ছবি এঁকেছো, একটা সিগমা বন্ডিং সিগমা অ্যান্টি বন্ডিং বা পাই বন্ডিং পাই অ্যান্টি বন্ডিং, কি সুন্দর ছবি দেখানো হয়েছে আর কি। এবং ছবি দিয়ে বোঝানো হয়েছে বলেই দেখো ফার্স্ট ইয়ারে তোমাকে অ্যাটমিক স্ট্রাকচার বা সেকেন্ড বা থার্ড সেমিস্টারে তুমি জাস্ট কোভ্যালেন্ট বন্ডিং শিখে গেলে উইদাউট নোয়িং ডিটেলস অফ কোয়ান্টাম মেকানিক্স। তুমি কোয়ান্টাম মেকানিক্স এই তো শিখছো, মানে হাইড্রোজেন অ্যাটমের কোয়ান্টাম মেকানিক্স তুমি পরের সেমিস্টার শিখবে, এই সেমিস্টারে তুমি শিখবেই না। তুমি দেখো ফার্স্ট ইয়ারে অরবিটাল নিয়ে তুমি ফাটিয়ে দিয়েছো একদম পুরো, হাইড্রোজেন অ্যাটম সম্বন্ধে হেভি নলেজ তোমার। বন্ডিং তুমি শিখে গেছো, মানে মলিকুলার অরবিটাল থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, সেখানে সিগমা বন্ড পাই বন্ড, হ্যাঁ বন্ডিং এমো অ্যান্টি বন্ডিং এমো সব ছবি ছাপা সব তুমি শিখে গেছো। তুমি দেখো বেসিক্যালি কিছু অঙ্কই কষনি, মানে কোয়ান্টাম মেকানিক্সই তুমি শেখোনি। তাহলে কোয়ান্টাম মেকানিক্স না শিখেও কিন্তু মানে সোকল্ড লেম্যান সেও কিন্তু সেই প্রিন্সিপালকে কাজে লাগাতে পারছে, কারণটা কিনা ভিজুয়ালাইজেশনের সুবিধা ছিল। তোমার যখন তারা বন্ডিং এর মতো তৈরি করছে তারা সেম ফেজে মানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস তারা ওভারল্যাপ করছে, অ্যান্টি বন্ডিং হচ্ছে মানে প্লাস মাইনাস তারা ওভারল্যাপ করছে। এই যে ছবি দিয়ে যে বা একটা মানে বন্ড স্ট্রেংথটা বেড়ে গেছে, মানে মাঝখানে ইলেকট্রন ক্লাউডটা ধরো বেড়ে গেছে, হ্যাঁ বা নোড আছে, মানে তুমি দেখতে পাচ্ছ সেইখানে যেমন ছবিতে কোথাও যেন ওখানে তোমার বেসিক্যালি মানে জিরো আর কি, মানে প্রবাবিলিটি বলো বা ওয়েভ ফাংশন বলো তার ভ্যালুটা জিরো হবে। তাহলে ছবি দেখে তুমি কিন্তু অনেক কিছু বলে দিতে পারতে, মানে ভিজুয়ালাইজেশনটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু আনফর্চুনেটলি ম্যাট্রিক্স মেকানিক্সে না ভিজুয়ালাইজেশন বলে কিছু হয় না, ছবি বলে কিছু হয় না। সেই জন্য মানে শ্রোডিঞ্জার হয়তো কারেক্টলি ঠিকই বলেছেন যে আই নো অফ হাইসেনবার্গস থিওরি অফ কোর্স, বাট আই ফেল্ট ডিসকারেজড, not to say repelled, by the methods of transcendental algebra which appear difficult to me and by the lack of visualizability. আচ্ছা শ্রোডিঞ্জার কি বললেন? শ্রোডিঞ্জার বললে যে দেখো হ্যাঁ ঠিক আছে আমি মানছি যে মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক পার্টিকেল যে তার পিকুলিয়ার বিহেভিয়ার দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটিগুলো তার ডিসক্রিট বা কোয়ান্টাইজ বলে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা করেসপন্ডেন্স আছে, কিন্তু মানে ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স আছে। করেসপন্ডেন্স তোমায় কি বলছে না, কোনো একটা লিমিটে গিয়ে কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে মিলতে হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা যখন বোস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল পড়েছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে কোয়ান্টাম নাম্বার যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে তখন কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হচ্ছে। তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন পড়েছো সেখানে দেখবে এই ব্যাপারটা বারবার বলা হয়েছিল যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার তুমি ধরো একটা কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি তুমি জানো, যেটা বেসিক্যালি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে এই দিয়ে ভাগ করে যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় সেটা কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। আর ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি তুমি জানো, সেটা বেসিক্যালি হচ্ছে এক সেকেন্ডে কতবার অ্যাকচুয়ালি ঘুরছে, মানে হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে কেন্দ্র করে ইলেকট্রনটা এক সেকেন্ডে কতবার ঘুরছে, সেটা তোমার ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যখন তোমার কোয়ান্টাম নাম্বার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে তখন কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি কিন্তু সমান হয়ে যাচ্ছে। এটাকে শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে হয় সেরকম নয়, পার্টিকেল ইন এ বক্স, লিকুইড ডোটা বা আরো সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু তুমি এটা দেখতে পাবে। তার মানে একটা কথা হচ্ছে হ্যাঁ আমি মানছি যে স্ট্রেঞ্জ বা পিকুলিয়ার বিহেভিয়ারটা আসছে কিছু ডিসক্রিটনেসের জন্য, কিন্তু
এই ডিসক্রিটনেস গুলো যদি ইন্ট্রিনজিক হয়, মানে একদম ভেতরে যদি তুমি অ্যালজেব্রার মধ্যে ওইটাকে ঢুকিয়ে দাও, তাহলে করেসপন্ডেন্স তুমি এক্সপ্লেন করবে কি করে? মানে ক্লাসিক্যাল মেকানিক্সে তো সবকিছু কন্টিনিউয়াস, এনার্জি কন্টিনিউয়াস, অ্যাঙ্গুলার মোমেন্টাম কন্টিনিউয়াস, জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম কন্টিনিউয়াস। আর কোয়ান্টাম মেকানিক্স সেগুলো সব ডিসক্রিট। কিন্তু এই ডিসক্রিট জিনিসটার একটা লেভেলে গিয়ে ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে মিলতে হবে। অর্থাৎ ডিসক্রিট গুলো তো তোমার একটা সময়ের পরে কন্টিনিউয়াস হয়ে যেতে হবে। তাই যদি একদম ভেতর থেকেই তুমি ডিসক্রিটনেসটা ঢুকিয়ে দিয়ে বসে থাকো, তাহলে এটা হবে কিনা সন্দেহ। সেই জন্য তিনি বরং অন্যভাবে ব্যাপারটাকে ভাবলেন যে এই সবকিছু প্রবাবিলিটি হ্যানা তানা এইসব রিলেটেড ব্যাপার বলে এরকম করলে কেমন হয় যে যদি আমি জাস্ট ওয়েভ মেকানিক্সে সকল যে অ্যাম্প্লিটিউড যে টাইপের রোল প্লে করে আর কি, মানে সেই রকমের কিছু আমি পাই কিনা। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে যে ওয়েভ মেকানিজম, এই যে বলা হয়েছে না যে দেখো ওয়েভ তো ওয়েভ বটেই, আর পার্টিকেলও তো ওয়েভ ক্যারেক্টার আছে, তাহলে ওয়েভ তো ইটসেলফ ওয়েভই, আর পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার আছে, তাহলে সবটাকে যদি আমি ওয়েভ ইকুয়েশন দিয়ে বুঝি, তাহলে ওয়েভ ইকুয়েশন ওয়েভ তো ফলো করেই। এবারে ওয়েভ ইকুয়েশনটা যদি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ, যেটাকে ব্যাটার ওয়েভ, সেও যদি ফলো করে, তাহলে অ্যাকচুয়ালি সবকিছু ঠিক ঠিক হয়ে যাওয়ার কথা। সেই জন্য তিনি যেটা বললেন যে এক কাজ করা যাক, আমার সকাল যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন সেই মতো করে তার সঙ্গে জাস্ট পাশাপাশি রেখে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করে, এবং তিনি তাই করলেন। সেটাকে বলা হচ্ছে শোডিঞ্জারস ওয়েভ মেকানিক্স। তাহলে যেটা ছিল হচ্ছে হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স, সেখানে গন্ডগোলটা কি বলা হলো, এখন এলো হচ্ছে শোডিঞ্জার তোমার ওয়েভ মেকানিক্স। তাহলে কি বলা হচ্ছে যে শোডিঞ্জার সাজেস্টেড দ্যাট দেয়ার ইজ এ করেসপন্ডেন্স প্রিন্সিপল, দিস ইমপ্লাইজ in a certain limit quantum mechanically calculated results have to match with the classically expected results. This means in the classical limit the observables should have continuous or arbitrary values. তাহলে in the classical limit the observables should have continuous or arbitrary values, তার ভ্যালুটা কিন্তু যা খুশি তোমার হতে পারে। তাহলে hence he developed quantum mechanics in terms of partial differential equation which is popularly known as the wave mechanics. তাহলে যেটা কথা সেটা হচ্ছে তোমার মানে একটা নতুন মেকানিক্স তোমাকে ডেভেলপ করা হচ্ছে। সেই ডেভেলপটা শোডিঞ্জার কেমন করে করছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেমন ওয়েভ যেমন টাইপের ইকুয়েশন ওবে করে আর কি, সেই মতো করে একটা মেকানিক্স ডেভেলপ করতে হবে, এবং সেই মেকানিক্সটার নাম হচ্ছে মানে শোডিঞ্জার ওয়েভ মেকানিক্স। তাহলে হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স ডেভেলপ করলেন, শোডিঞ্জার ওয়েভ মেকানিক্স ডেভেলপ করলেন ইন্ডিপেন্ডেন্টলি। শোডিঞ্জারের 2-3 মাস পরে তোমার, এটা জুলাই মাসে, আর শোডিঞ্জার সম্ভবত হচ্ছে আরো মাস 2-3 পরে আর কি। মানে ওইটা ছিল না, এটা হচ্ছে এটা জুলাই মাস, ওটা মানে মে মাস এরকম আর কি। মানে হাইসেনবার্গটা মানে মে মাস নাগাদ, আর এটা হচ্ছে জুলাই মাস নাগাদ, 2 মাসের মতো পরে যা শোডিঞ্জার ইন্ডিপেন্ডেন্টলি ওয়েভ মেকানিক্সটা ডেভেলপ করে ফেলে। এবারে মজাটা দেখো, মানে তুমি এই যে হাইসেনবার্গ তাকে খোঁচাবে আর হাইসেনবার্গকে ছেড়ে দেবে, হাইসেনবার্গ কি বলছে শোনো ভালো করে। হ্যাঁ, কি অবস্থা, মানে কেমন বড় বড় লোকেরা কেমন ঝগড়া করে দেখো। যে আফটার দ্য পাবলিকেশন অফ শোডিঞ্জারস ফর্মুলেশন হাইসেনবার্গ রোড টু পাউলি, মানে এক কাঠি বাড়া। পাউলি এরেনফেস্ট আইনস্টাইন বোর প্ল্যাঙ্ক এরা একটু সিনিয়র, এরা একটু মাস্টারমশাইয়ের রোলটা নিত আর কি, মানে কারো ঝামেলাগুলো মেটাতো আর কি। পাউলি একজন যে মানে পাউলি মানে তার নাকি মানে ইনটিউশন এত হাই যে মানে 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 কোন একজন কেউ একটা আবিষ্কার করেছে, সেটা ঠিক না ভুল সেটাকে দু একটা কথাবার্তা বলেই বা কথাবার্তা শুনেই কিন্তু পাউলি বুঝতে পারতেন আর কি। মানে পাউলি বেসিক্যালি মানে প্রথমজন যে বেসিক্যালি রিলেটিভিটি হচ্ছে ভীষণ ভালো বুঝতে পারতেন, বা মানে নিজেই হয়তো অনেকটা করে ফেলতে কন্ট্রিবিউট করতে পারতেন আর কি এরকম। তিনি কি বলছেন শোনো, বলছে দ্য মোর আই থিঙ্ক অ্যাবাউট দ্য ফিজিক্যাল পোর্শন অফ শোডিঞ্জারস থিওরি দ্য মোর রিপালসিভ আই ফাইন্ড ইট। বোঝো, মানে এই স্টেটমেন্টটা ব্যাটা দেখেছে, দেখে এ যেটা বলেছে কি আই ফেল ডিসকারেজ নট টু সে রিপেলড, মানে কি মানে তবুও মন্দের ভালো, মানে আমার পছন্দ হচ্ছে না কারণ অঙ্কটা কঠিন, ভিজুয়ালাইজেশনের অসুবিধা আছে, কিন্তু মানে মানে দেখবো না নাক সেটকাবে এরকম ব্যাপারটা নেই, এটা একদম পুরো নাক সেটকাচ্ছে। কি বলছে যে দ্য মোর আই থিঙ্ক অ্যাবাউট দ্য ফিজিক্যাল পোর্শন অফ শোডিঞ্জারস থিওরি দ্য মোর রিপালসিভ আই ফাইন্ড ইট। হোয়াট শোডিঞ্জার রাইটস অ্যাবাউট দ্য ভিজুয়ালাইজেবিলিটি অফ হিজ থিওরি is not quite right, in other word it's crap. জাস্ট ভাবো তুমি, মানে কি রেগে গেছে এবং কি করা স্টেটমেন্ট দিচ্ছে। মানে তুমি বেটা অঙ্ক জানো না তো কি হবে, হ্যাঁ তাতে আমার কি দোষ কি আছে আর কি। হ্যাঁ, তুমি মানে ডিসকারেজ হচ্ছে, মুখ হচ্ছে, তুমি করছো তোমার কাজে, আমি রিপেল একদম, মানে আমার মানে ঘেন্না হচ্ছে, মানে মানে নাক সিটকাচ্ছে আর কি টাইপের, মানে মানে পড়ে দেখতেও যেন ঘেন্নায় লাগছে আর কি।
আর ভিজুয়ালাইজেবিলিটি, তুমি ওয়েব টোয়েব এঁকে বেশ সুন্দর ছবি টবি আঁকতে পারছো, হ্যাঁ, সেটা মনে হচ্ছে তোমার ভিজুয়ালাইজেবিলিটি অনেক সুবিধা টুবিধা হয়েছে, আমার ম্যাট্রিক্স মেকানিক্সে কোনো ছবি টবি নেই, এ করে সেই সম্বন্ধে মানে কি হয়েছে না, তুমি মানে শোডিঞ্জার যেটা নাকি ক্লেম করছে সেটা নাকি ঠিক না, এবং মানে ইন আদার ওয়ার্ডস ইটস ক্র্যাপ। বোঝো তুমি কি ছাড় দিচ্ছে। যাকে মানে যার শেষ ভালো তার সব ভালো। তার পরের বছরে মানে প্রায় বছর খানেক পরে ইন 1926 May, Schrodinger was able to prove that the matrix mechanics and the wave mechanics apparently incompatible are equivalent and give the same result। মানে দুটো পুরো ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ, কিন্তু দিনের শেষে যখন কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে তুমি হাইসেনবার্গ অ্যাপ্রোচে, হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স দিয়ে এবার শোডিঞ্জার ওয়েভ মেকানিক্স দিয়ে তুমি সলভ করার চেষ্টা করবে, তুমি কিন্তু বেসিক্যালি একই কনক্লুশন এসে পৌঁছাবে আর কি। যেমন করে আমরা নিউটন ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন বলেছিলাম, একটা পার্টিকুলার প্রবলেমকে যদি তুমি 3 রকমভাবে সলভ করতে পারো দিনের শেষে একই রেজাল্টে গিয়ে পৌঁছাবে। এখানেও তাই, যে হাইসেনবার্গ অ্যাপ্রোচ এবং শোডিঞ্জার অ্যাপ্রোচ কিন্তু দিনের শেষে তোমার একই রেজাল্ট দিচ্ছে। এটা আচ্ছা, এই দুটো মেকানিক্সই আমরা মূলত পড়বো। আসলে যেটা কথা হচ্ছে যে তোমার মানে আরো অনেক মেকানিক্স আছে, মানে আরো অনেক রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আছে, সেইটা না কিছুটা শিখে নেওয়ার পরে তারপর শেখাটা ভালো। মানে যেটা 1927 সালে জর্ডন এবং ডিরাক ডেভেলপ ইউনিফাইড ইকুয়েশনস নোন অ্যাজ দ্য ট্রান্সফরমেশন থিওরি আর কি। 1927 সালে যখন ডিরাক সকাল তার ইকুয়েশনটা দিয়ে দিল, তখন কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপমেন্ট বেসিক্যালি পরিষ্কার হলো। কিন্তু আনফর্চুনেটলি শোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে নন রিলেটিভিস্টিক ইকুয়েশন, মানে নন রিলেটিভিস্টিক পার্টিকেল, যেখানে পার্টিকেলের ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির থেকে অনেক অনেক কম, যেখানে মাসটা হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেখানে তুমি শোডিঞ্জার ইকুয়েশন ব্যবহার করতে পারো বা হাইসেনবার্গ ইকুয়েশন ব্যবহার করতে পারো। কিন্তু যদি রিলেটিভিস্টিক পার্টিকেল হয়, যেখানে পার্টিকেলের ভেলোসিটিটা লাইটের ভেলোসিটি কাছাকাছি হয়ে যাওয়ার জন্য মাসটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে, তখন কিন্তু শোডিঞ্জার ইকুয়েশন কাজ করবে। তখন তোমাকে রিলেটিভিস্টিক শোডিঞ্জার ইকুয়েশন অর্থাৎ ডিরাক ইকুয়েশন কাজে লাগাতে হবে। ডিরাক ইকুয়েশনটা হয়ে গেলে তুমি বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করে ফেললে, এবং ইন প্রিন্সিপাল মানে শোডিঞ্জার অ্যাপ্রোচ বা হাইসেনবার্গ অ্যাপ্রোচ বা ডিরাক অ্যাপ্রোচ, এইগুলো দিয়ে তুমি যে কোনো প্রবলেমকে কিন্তু ইন প্রিন্সিপাল সলভ করতে পারো। আচ্ছা, এবার আমি কোন অ্যাপ্রোচ দিয়ে স্টার্ট করব, সব অ্যাপ্রোচই কারেক্ট, ঠিক আছে। এবারে কোন লেভেলে পড়ানো হচ্ছে তার উপরে নির্ভর করবে, বা কোন টাইপের প্রবলেম আমরা সলভ করছি তার উপরে নির্ভর করবে তুমি কোথা থেকে অ্যাকচুয়ালি শুরু করবে। মানে মানে ছাত্রদের মানে আমারও পার্সোনাল অভিজ্ঞতা সেটা হচ্ছে এই যে, সেই তোমার 11-12 থেকে ওয়েব মেকানিক্স নিয়ে বা ওয়েব ইকুয়েশন নিয়ে, ক্লাসিক্যাল ওয়েব ইকুয়েশন, সেইটা নিয়ে কিন্তু অনেক ডিসকাশন অলরেডি হয়েছে। অঙ্কের ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অনেক বেশি পপুলার একটা টপিক, বা স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনগুলো ইত্যাদি জানা আছে আর কি। এবং সেই ইতিহাসটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইতিহাসটা কিন্তু অনেক পুরনো, বা ক্লাসিক্যাল ওয়েব ইকুয়েশনের ইতিহাস কিন্তু অনেক পুরনো, সেই নিউটনের সময় থেকে আর কি। সেই জন্যে মানে সকল ওয়েব ইকুয়েশন, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার সলিউশন, তার স্ট্যান্ডার্ড কি, এইগুলো না অলরেডি লিটারেচারে আছে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে খুব যদি সহজ সিস্টেম তুমি কনসিডার করো, মানে সিম্পল মডেল সিস্টেম, যা দিয়ে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাওয়া যাবে, মানে শোডিঞ্জার ইকুয়েশন সকল আর কি, সেটা বেশ সহজ। সেটা কিন্তু এক্স্যাক্টলি হাতে কষে সলভ করা যায়। অন্তত বেশ কিছু প্রবলেম, পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, পার্টিকেল ইন এ রিং প্রবলেম, একদম ফ্রি পার্টিকেল প্রবলেম, এই টাইপের বেশ কিছু মানে প্রবলেম আর কি, যেগুলো কিন্তু হাতে কষে এক্স্যাক্টলি সলভ করা যায় মানে শোডিঞ্জার ইকুয়েশনটাকে। ওই জন্যে প্রথম থেকে হাত পাকানোর জন্যে মানে আমরা শোডিঞ্জার যে অ্যাপ্রোচ, শোডিঞ্জার ওয়েব ইকুয়েশন অ্যাপ্রোচ আর কি, সেইটার মতো করেই এগোবো। আর এরপরে যখন এই এমএসসি শেষের দিকে যাবে বা রিসার্চ তুমি করতে যাবে, তখন তোমাকে মানে বেসিক্যালি কম্পিউটারের হেল্প নিয়ে কোয়ান্টাম মেকানিক্স করতে হবে। আসলে এটা হয় যে একটুখানি কমপ্লিকেটেড সিস্টেম হয়ে গেলে, ধরো মেনি ইলেকট্রন সিস্টেমগুলো তুমি কনসিডার করো, আরও একটা ক্রিস্টাল বা সলিড ইত্যাদিকে তুমি কনসিডার করো, তাহলে সকল যে শোডিঞ্জার ইকুয়েশনটা সেটাকে কনস্ট্রাক্ট করা এবং সেটাকে সলভ করা প্রায় ইম্পসিবল। মানে ইন প্রিন্সিপাল তুমি হয়তো পারো, কিন্তু সেরকম কোনো টেকনিক জানা নেই যা দিয়ে তুমি অ্যাকচুয়ালি এটাকে সলভ করে কোনো একটা অ্যানালিটিক্যাল সলিউশন পেতে পারো। ইন দ্যাট কেস তোমার কিছু অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করতে হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটারে হেল্প নিতে হতে পারে। এর কম্পিউটারে কিন্তু বাইনারি অ্যালজেব্রাতে চলে, তো সেখানে 0 এবং 1 অর্থাৎ ডিসক্রিট সব কিছু। মানে এটা কথা হচ্ছে যে একটা কন্টিনিউয়াস সিস্টেমকেও কিন্তু কম্পিউটার ওরকম ডিসক্রিট ভাবে ভেঙে নেয়, ভেঙে নিয়ে তারপর সলভ করে। তাহলে এবারে কথা হচ্ছে যে হাইসেনবার্গ ম্যাট্রিক্স অ্যাপ্রোচে সেখানে তো ডিসক্রিট ব্যাপারটা অলরেডি আছে। তাহলে কম্পিউটার সে বেসিক্যালি দেখবে একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা, ম্যাট্রিক্সের যে ট্রেস বের করা, ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বের করা, বা ম্যাট্রিক্সের ইনভার্ট করা, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা, এইগুলো না কম্পিউটারের পক্ষে খুব সহজ, টাইমও কম লাগে এবং তার স্ট্যান্ডার্ড প্যাকেজও আছে।
এটা তার তুলনায় একটা বড় সিস্টেমের জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি কম্পিউটারের সাহায্যে কম্পিউটারের সাহায্য নিয়ে তুমি করবে মনে করো, তার জন্য কিন্তু অনেকটা বেশি কম্পিউটেশনাল কস্ট, অর্থাৎ অনেক বেশি সময় লাগবে, কারণ একটা ফাইনাইট ইন্টারভ্যালকে তোমার ইনফাইনাইট নাম্বার অফ মানে ইনফাইনাইট হয়তো না, ফাইনাইট বা ভেরি লার্জ নাম্বারসে তোমাকে ভেঙে ফেলতে হচ্ছে, ভেঙে তারপর তোমাকে আস্তে আস্তে এগোতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। সেখানে রিসার্চ বা ইত্যাদি করতে গেলে তুমি জাস্ট কম্পিউটারের সাহায্য নিয়ে করবে, সেখানে ম্যাট্রিক্স মেকানিক্স ইউজ করো। কিন্তু বিএসসি লেভেলে অন্তত বা এমএসসির প্রথম দিকে হাতে কষে যখন তুমি করবে, সেখানে বেটার হচ্ছে শোডিঞ্জার অ্যাপ্রোচই এগোনো। আমরা ওই জন্য শোডিঞ্জার অ্যাপ্রোচ দিয়ে শুরু করবো, পস্তুলেটগুলো সেখানে ডেভেলপ করে দেবো, শেষে 2-3টে ক্লাসে আমরা জাস্ট এই শোডিঞ্জার অ্যাপ্রোচ থেকে কেমন করে হাইসেনবার্গ অ্যাপ্রোচে চলে যাওয়া যায়, বা ডিরাকের যে অ্যাপ্রোচ, ডিরাক রিপ্রেজেন্টেশন বা তোমার যেটা করে ব্রাকেট নোটেশন আর কি, সেটা কেমন করে চলে যাওয়া যায় সেই জায়গাটায় যাবো আর কি। তাহলে আমি কি বলছি না, হোয়েন উই আর ইন্টারেস্টেড ইন সিম্পলার প্রবলেমস, then it is always simpler to treat the situation using Schrodinger equation. Students in the undergraduate level are comfortable with the Schrodinger equation, Schrodinger approach. We will see later that if we want to solve problems with the help of computer, then matrix algebra is a better choice, as computer is comfortable with matrices than but rather than the differential equation. ঠিক আছে, তাহলে আমরা শোডিঞ্জার অ্যাপ্রোচ বা শোডিঞ্জার ইকুয়েশন সেটা বেসিক্যালি পড়বো, আর ম্যাট্রিক্স ইকুয়েশন ইত্যাদিগুলো ভবিষ্যতে পড়বো, মানে এই সেমিস্টারে হয়তো শেষের দিকে সময় অ্যালাউ করলে সেটা তখন পড়া যেতে পারে। এটা ঠিক আছে, তাহলে এবারে এই যে সকল শোডিঞ্জার ইকুয়েশন, এই শোডিঞ্জার ইকুয়েশন যেটা ক্লাসিক্যাল মানে ওয়েভ ইকুয়েশন থেকে ইন্সপায়ার, সেটা কেমন করে আসছে সেইটা নিয়ে জাস্ট এবার আমাদের কিছু কথাবার্তা বলতে হবে। তা দেখো এই যে মাঝের স্টেজটা আমি যে কথাগুলো বললাম, সেইটায় কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? কারো অসুবিধা আছে কিছু বুঝতে? কি ঠিক আছে? হ্যাঁ স্যার। বলো, কারো কিছু অসুবিধা আছে? কি অর্ণব ঠিক আছে? হ্যাঁ স্যার। তপাদার ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। অনির্বাণ ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো অসুবিধা হলে বলবে, হয়তো পাওয়ার পয়েন্টে হচ্ছে বলে একটু স্পিডে হয়ে যাচ্ছে হয়তো সবকিছু, হ্যাঁ, সেখানে কোনো অসুবিধা হলে কিন্তু আমায় বলবে। আচ্ছা চলো আমরা একটা তাহলে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে কেমন করে আমি শোডিঞ্জার ইকুয়েশন থেকে আনতে পারি আর কি, কিছু অ্যাজাম্পশন ইত্যাদি ধরে নিয়ে আর কি। মানে শোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করা যায় না, শোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে তোমার সকল, এটা একটা পস্তুলেটের মতো আর কি। শোডিঞ্জার ইকুয়েশন সরাসরি তুমি লিখে দিতে পারো, কিন্তু একদম সরাসরি লিখে দিলে তোমার মনে হতে পারে কি রে বাবা, এটা আকাশ থেকে পড়লো। বা শোডিঞ্জার যখন একটা ইকুয়েশন লিখছে, তাহলে তার তো একটা নিশ্চয়ই লজিক্যাল একটা অ্যাপ্রোচ আছে। আমরা যখন বোর্ড থিওরি পড়াই দেখবে যে এই যে বোর্ডের অ্যাজাম্পশনসগুলোকে তুমি মুখস্থর মতো করে একদম সরাসরি লিখে দাও, আমি ওই রকমভাবে বলি না। আমার মনে হতে পারে একজন লজিক্যাল মানুষ কেমন করে সেই অ্যাজাম্পশনগুলোর কথা ভাবতে পারে বা পশ্চাতের কথাগুলো ভাবতে পারে, এখানেও তাই। এখানেও বিভিন্ন যে শুধু আমি না, বিভিন্ন মাস্টারমশাইরা তার মতো করে কেমন করে শোডিঞ্জার ইকুয়েশনটা মানে শোডিঞ্জার গেস করেছে আর কি, বিভিন্ন রকমের মত দেয়। স্ট্যান্ডার্ড বইয়ে যে মতগুলো দেওয়া থাকে, আমি সেরকম একটা মত জাস্ট এখানে আলোচনা করছি। কিন্তু এটা কি করে এলো সেটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফাইনাল ফর্মটা, যে দিস ইজ দ্য শোডিঞ্জার ইকুয়েশন। তার অরিজিনটা কিভাবে হয়েছে বা জেনেসিসটা কিরকম ভাবে হয়েছে, সেটা পড়ানোর জন্য কনভিন্সিং হয়েছে বলার জন্য হয়তো আমাদের কাজে লাগতে পারে, কিন্তু তোমরা ওসব নিয়ে অত মাথা ঘামানোর খুব বেশি দরকার নেই। চলো তাহলে আমরা শুরু করছি একটা ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে। এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, যেটা কি বলছে না, del 2 u xt by del x square equal to 1 by v square del 2 u xt by del t square। দেখো এই ইউটা সেটা x এবং t এর ফাংশন, এটাকে বলা হয় ক্লাসিক্যাল অ্যামপ্লিটিউড। মানে ধরো আমি এই দুদিকের দুটো দেওয়াল আছে, একটা দড়ি বাঁধা আছে, দড়িটাকে তুমি জাস্ট নাড়িয়ে দিয়েছো, তাহলে সে একটা ওয়েভের মতো কাজ করছে। এবার এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে ডিসপ্লেসমেন্টটা, সেটাই বেসিক্যালি তোমার ইউ, যেটাকে তুমি ক্লাসিক্যাল অ্যামপ্লিটিউড বলছো। আর যেখানে এই ইউটা তোমার যদি এইটা এক্স হয়, এটা যদি এল হয়, তাহলে এক্স থেকে কত দূরে তার উপরে নির্ভর করবে, আর কোন টাইমে তুমি দেখছো তার উপরে নির্ভর করবে। সেখানে ইউটা বেসিক্যালি এক্স এবং টি এর ফাংশন, ঠিক আছে। আর ভিটা হচ্ছে সাডেনলি ভেলোসিটি, মানে ক্লাসিক্যাল ভেলোসিটি, ঠিক আছে।
আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইউ এর সেকেন্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করে এবং একটা লিনিয়ার ইকুয়েশন, কারণ লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপালটা ওবে করবে। আমরা যখন অঙ্কে লিনিয়ার ইকুয়েশন বলতে কাকে বোঝায় বুঝবো তখন পরিষ্কার বুঝতে পারবে। তার মানে দিস ইজ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এবারে ইউটা যেহেতু দুটো ভেরিয়েবলের ফাংশন এক্স এবং টি, তাহলে এই ধরনের ইকুয়েশনকে তখনই সলভ করা যাবে যখন তুমি সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে এই ইকুয়েশনটাকে দুটো ইকুয়েশনে ভেঙে ফেলতে পারবে, একটা শুধুমাত্র এক্স এর ফাংশন, একটা শুধুমাত্র টি এর ফাংশন। এটা তুমি বারবার দেখবে যে যখনই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সকল তোমার ওরকম দুটো ভেরিয়েবল থেকে যাচ্ছে, তাহলে সেই ধরনের ইকুয়েশনকে তখনই সলভ করা সম্ভব যখন এই ইকুয়েশনটাকে দুটো সকল ইকুইভ্যালেন্ট ইকুয়েশনে ভেঙে ফেলতে পারবে। একটা ইকুয়েশন শুধুমাত্র একটা ভেরিয়েবল এক্স কন্টেন্ট করে, আর একটা ইকুয়েশন শুধুমাত্র আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি জাস্ট কন্টেন্ট করে। সেখানে দিস ক্যান বি সলভ বাই সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক। আচ্ছা, এবারে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে এই যে সকল ইউটা মানে অ্যামপ্লিটিউডটাকে তুমি দুটো ফাংশনের গুণফল হিসেবে লিখবে। একটা ধর আমি সাই এক্স বলছি, একটাকে এফটি বলছি, মানে ইউটাকে একটা এক্স এবং টি এর ফাংশন, তাকে দুটো ফাংশনের গুণফল হিসেবে লিখলাম, একটা শুধুমাত্র এক্স এর ফাংশন, একটা শুধুমাত্র টি এর ফাংশন, ঠিক আছে। আর এই সাই এক্সটাকে বলা হয় স্পেশিয়াল অ্যামপ্লিটিউড, সাই এক্সটা সেটা হচ্ছে স্পেশিয়াল অ্যামপ্লিটিউড, মানে অ্যামপ্লিটিউড যেটা শুধুমাত্র পেসের উপর ডিপেন্ড করে, আর এফটিটা হচ্ছে টেম্পোরাল অ্যামপ্লিটিউড, অর্থাৎ অ্যামপ্লিটিউডের একটা পার্ট যেটা শুধুমাত্র টাইমের উপর ডিপেন্ড করে। তো সাই এক্সটা ইজ দ্য স্পেশিয়াল অ্যামপ্লিটিউড অ্যান্ড এফটি ইজ দ্য টেম্পোরাল অ্যামপ্লিটিউড। আর এবারে যে কোনো ওয়েভ যতক্ষণ তুমি বলছো, ক্লাসিক্যাল ওয়েভই হোক বা যাই হোক, ওয়েভের কিন্তু এই টাইম এভলিউশনটা অবশ্যই কিন্তু পিরিয়ডিক হতে হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে হয়। যে কোনো ওয়েভের ক্ষেত্রে তুমি সেটা পাবে, নাহলে সেটা ওয়েভ হলো কি করে? মানে একটা পিরিয়ডিক মোশন থাকবে, তো তার মানে এটা দাঁড়াবে যে সময়ের সাথে সাথে একটা সার্টেন টাইম ইন্টারভ্যালে সেখানে আগের জায়গায় ফিরে আসে, বা একটা সার্টেন টাইমে সেখানে আগের জায়গায় ফিরে আসে। আচ্ছা, সেইটা করতে গেলে তোমার এফটির ফর্মটা কেমন হবে? আইদার সাইন ওমেগা টি এর সঙ্গে প্রপোর্শনাল, অথবা কস ওমেগা ডি এর সঙ্গে প্রপোর্শনাল, অথবা এদের দুজনের লিনিয়ার কম্বিনেশন, ধরো সেটা মানে জাস্ট এ টু দি পাওয়ার আই ওমেগা টি, তার সঙ্গে বেসিক্যালি সে প্রপোর্শনাল। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে এফটিটা সেইটা যদি এই ফর্মটা তুমি নিয়ে নাও, তাহলে দেখো, তাহলে সকাল ক্লাসিক্যাল অ্যামপ্লিটিউড যেটা সেটা হয়ে গেলে কত? স্পেশিয়াল অ্যামপ্লিটিউড মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার আই ওমেগা টি, এই ফর্মটা। আচ্ছা, এবার এইখান থেকে আমি চাইছি যে এই ইকুয়েশনে এই জিনিসগুলো আমি বসাবো। আচ্ছা, ভিটা কিন্তু ভেলোসিটি ছিল, তাহলে আমাকে যেটা করতে হবে যে ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার বের করতে হবে, বা ডেল টু ইউ বাই ডেল টি স্কোয়ার বের করতে হবে। তাহলে ইউটা যদি সাই এক্স ই টু দি পাওয়ার আই ওমেগা টি হয়, তা তুমি যখন তুমি ধরো করছো ডেরিভেটিভটাকে করছো, তখন কি দাঁড়াবে? এটা না ফার্স্ট ডেরিভেটিভ করলে, মানে আমি এক্স এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ করছি, তাহলে এ টু দি পাওয়ার আই ওমেগা টি কনস্ট্যান্ট রয়ে গেল, আর সাই এক্স এর উপর ডেরিভেটিভ হয়ে গেলে হচ্ছে তোমার ওটা মানে ডি সাই এক্স বাই ডিএক্স হলো। আর একবার ডেরিভেটিভ করলে তার মানে ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার হয়ে গেল। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার সকল সাই এক্সটিটা যেখানে সাই এক্স ইন্টু এফটি, মানে ইউ এক্সটিটা যেখানে সাই এক্স ইন্টু এফটিটা যেখানে হচ্ছে এ টু দি পাওয়ার আই ওমেগা টি, এরকম তুমি নিয়েছো। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি ডি টু ইউ বাই ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ারটা তুমি ক্যালকুলেট করো, বের করো, তাহলে সেটা হবে এ টু দি পাওয়ার আই ওমেগা টি ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার। আচ্ছা, আবার এখানে দেখো তোমার এইখানে যদি তুমি এই ইকুয়েশনটাকে টাইমের রেসপেক্টে পরপর ডেরিভেটিভ করো, তাহলে সাই এক্সটা যেমন কনস্ট্যান্ট আছে রয়ে যাবে, আর এই এটা যেমন কনস্ট্যান্ট আছে রয়ে যাবে, এবং ই টু দি পাওয়ার আই ওমেগাটি যদি তুমি দুবার ডেরিভেটিভ করো, তাহলে দুবার আই ওমেগা আর একবার আই ওমেগা সেটা তোমার আসবে। তাহলে আই ওমেগা ইন্টু আই ওমেগা সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, মানে বেসিক্যালি আই স্কোয়ার যেহেতু তোমার -1, তাহলে আই ওমেগা ইন্টু আই ওমেগা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেল। সাই এক্স যেমন আছে, আর তার সঙ্গে এ টু দি পাওয়ার আই ওমেগা টিটা আছে এটা। তাহলে এবারে এই দুটো জিনিস ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল টু ইউ বাই ডেল টি স্কোয়ার, এটা হচ্ছে আগের ইকুয়েশন, তুমি জাস্ট বসিয়ে দাও। তা বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে? বাঁ দিকটা দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার আই ওমেগা টি ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার, আর এদিকে ছিল অলরেডি একটা 1/v স্কোয়ারটা ছিল, সেটাকে বসিয়ে দিলে মাইনাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু সাই এক্স ইন্টু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। আর এবার দুদিক থেকে তুমি এ ই টু দি পাওয়ার আই ওমেগা টিকে বাদ দিতে পারো। বাদ কখন দিতে পারতে না? যখন এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি এই জিনিসটা হচ্ছে 0 অথবা ইনফিনিটি, তখন দুদিক থেকে বাদ দেওয়া যেত না। কিন্তু এই দুটো এরা কিন্তু সবসময় 0 বা ইনফিনিটি হতেই পারবে না, কারণ এটা একটা অসিলেটিং ফাংশন, সাইন বা কসের মতো। তো তুমি দেখো না সেটা অসিলেট করছে যেহেতু, তাহলে জাস্ট দুদিক থেকে কিন্তু মানে এটা সবসময় 0 বা সবসময় ইনফিনিটি এরকম যেহেতু নয়, তুমি দুদিক থেকে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি আর এদিক থেকে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি বাদ দিতে পারো।
তাহলে বাদ দিয়ে একটা ইকুয়েশন দাঁড়ালো কিরকম না, দেখো এরকম একটা ইকুয়েশন তোমার পৌঁছে গেল। তো দেখো জাস্ট আমি এই জায়গা থেকে শুরু করে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, এই ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন আমি হোমওয়ার্ক হিসেবে দেবো যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা তুমি এই ইকুয়েশনটা আবার কোথা থেকে পেলে আর কি, সেটা তোমাকে জাস্ট খুঁজতে দেবো বা করতে দেবো হোমওয়ার্ক হিসেবে, সেটা আমি পরে দিচ্ছি হোমওয়ার্কটা আর কি এইটা। তাহলে এই হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, সেটা লিটারেচারে আছে, যে কোনো বইয়ে আছে, তুমি দেখতে পারো। এবারে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে তুমি যদি জাস্ট সাই এক্স ইউ এক্স তার ফর্মটা হচ্ছে একটা স্পেশিয়াল পার্ট ইন্টু অ্যাঙ্গেল পার্ট এর গুণফল হিসেবে তুমি দেখাও, তাহলে দেখতে পাচ্ছ যে তোমার এরকম একটা ইকুয়েশন পৌঁছাচ্ছে এবং এই টু দি পাওয়ার আই ওমেগা টি দুই থেকে তুমি বাদ দিয়ে দিতে পারছো, বাদ দিলে হচ্ছে এই একটা ইকুয়েশন পেয়ে গেছো। দেখো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা হয়েছে কিনা, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এখনো পর্যন্ত কিন্তু ওটা কিন্তু ওয়েভ ইকুয়েশন, দেখো মানে এখনো পর্যন্ত যা লিখেছি ওটা কিন্তু ওয়েভ ইকুয়েশন, আমি পার্টিকেলের কিচ্ছু এখনো কিন্তু ধরিনি। আচ্ছা এবারে আমি এই ইকুয়েশনটাকে একটুখানি পাল্টে দিতে পারি কিরকম করে, দেখো ওমেগা তো 2 পাই নিউ, মানে ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর নিউ মানে হচ্ছে 1 সেকেন্ডে কতবার ঘোরে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি 1 সেকেন্ডে কতখানি অ্যাঙ্গেল ঘোরে, আর ফ্রিকোয়েন্সি নিউ মানে কি 1 সেকেন্ডে কতবার ঘোরে। তাহলে এবারে 1 সেকেন্ডে মানে নিউ বার ঘোরে তখন তাকে বলবো ফ্রিকোয়েন্সিটা নিউ। এবার দেখো একবার ঘুরলে 2 পাই অ্যাঙ্গেল কভার করা হয়, তাহলে সকাল নিউ বার ঘুরলে কত অ্যাঙ্গেল কভার করবে 2 পাই নিউ। আর নিউটা কি 1 সেকেন্ডে কতবার ঘোরে, তার মানে 1 সেকেন্ডে কতখানি পথ গেল, মানে 1 সেকেন্ডে কতখানি অ্যাঙ্গেল রোটেট করলো, সেটা বেসিক্যালি 2 পাই ইন্টু নিউ, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ হয়। তাহলে এবার এই ওমেগা বাই ভিটা তোমার কি হয়ে যাচ্ছে না 2 পাই ইন্টু নিউ বাই ভি। এবার নিউ ইন্টু ল্যামডা তো ভেলোসিটি তুমি জানো, তাই নিউ বাই ভি সেখানে জায়গায় তুমি লিখে দিতে পারলে যে 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? এবারে দেখো জিনিসটা সেটা হচ্ছে এই যে ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস এই ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ারের জায়গায় তুমি 2 পাই বাই ল্যামডা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে কত 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার ইন্টু সাই এক্স ইকুয়াল টু 0। তো এই যে ইকুয়েশনটা হলো দেখো এই ইকুয়েশনটা কিন্তু একদম পরিষ্কার একটা ওয়েভের ইকুয়েশন, পরিষ্কার দেখতে পাচ্ছ, কারণ এখানে ওয়েভ লেন্থটা ইনভলভ হচ্ছে বা অ্যাসোসিয়েটেড আছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, মানে এই আগের ইকুয়েশনটাকে এইরকম ভাবে ইজিলি লিখে নেওয়া যায়, কারণ ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইজ নাথিং বাট 2 পাই বাই ল্যামডা বলে, ঠিক আছে তো? তাহলে টিল নাও কোথাও কিছু গন্ডগোল নাই, কারণ একদমই ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করে তুমি হয়তো বলতে পারো ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা কোথা থেকে এলো, হ্যাঁ সব দ্বারা এখন করানো যাচ্ছে না মানে ক্লাসের মধ্যে, আমি এটাকে হোমওয়ার্ক হিসেবে দেবো, বই থেকে তুমি ঘাঁটবে, বই থেকে খুঁজবে, না পেলে বলবে, তখন করে দেওয়ার যা চেষ্টা করা হবে। তো যেটা কথা সেটা হচ্ছে এই যে তুমি এখন পর্যন্ত যে ইকুয়েশনটা পেয়েছো এই ইকুয়েশনটা কিন্তু একদম পরিষ্কার একটা ওয়েভের ইকুয়েশন, কিন্তু এখানে পার্টিকেল নেচার তাহলে কোথায়, অর্থাৎ আমার যখন একটা কোয়ান্টাম পার্টিকেল আমি কনসিডার করছি তার স্ট্যাটিক্স বা ডাইনামিক্সটা কেমন করে চলবে সেইটা তো বেসিক্যালি মেকানিক্সের মধ্যে তোমাকে মানে মেকানিক্স দিয়ে সেটাকে বোঝাতে হচ্ছে এটা। তাহলে সেখানে এখানে তো যা কিছু আলোচনা করি এখন পর্যন্ত পুরোটাই তো ওয়েভ, তাহলে পার্টিকেল কোথায় গেল, এই এবারে পার্টিকেল দেখো আসছে কেমন করে। তুমি দেখো যে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে, মানে ওয়েভ তো যারা ওয়েভ তো ঠিকই আছে, কিন্তু যদি পার্টিকেলকে তুমি জাস্ট ওয়েভ হিসেবে ইন্টারপ্রিট করতে চাও তাহলে তুমি জানো প্রত্যেকটা মানে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি কি বলে, ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ যাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ, এবং সেই ম্যাটার ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ লেন্থ ল্যামডাটা হচ্ছে তোমার h/p, ঠিক আছে? তা যদি হয় তাহলে এই যেখানে ল্যামডাটা ছিল ল্যামডার জায়গায় তুমি কাছে বসিয়ে দিতে পারছো h/p, তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে না ডি টু সাই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু সাই এক্স ইকুয়াল টু 0। মানে এই যে তোমার সকল এই ল্যামডা স্কোয়ারটা ছিল 4 পাই স্কোয়ার যেমন আছে ল্যামডা স্কোয়ারের জায়গায় তুমি কাছে বসিয়ে দিচ্ছি এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার, তাহলে জাস্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে এই জিনিসটা। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনে হচ্ছে তোমার সকল কোয়ান্টাম মেকানিক্স ঢুকে গেল, মানে আগে পর্যন্ত টোটাল ক্লাসিক্যাল মেকানিক্স ছিল, কিন্তু এই যে তুমি ধরে নিলে যে একটা ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থটা তাকে তার মোমেন্টাম দিয়ে তুমি রিপ্লেস করতে পারছো, তার মানে দেখো এখন পার্টিকেল ইনফরমেশন ঢুকে গেল, বা রাদার তোমার মানে আমি যেটা বলবো যে মানে মানে কোয়ান্টাম মেকানিক্সটা বেসিক্যালি তোমার এখানে ঢুকে গেল, মানে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি ঢুকে যাওয়া মানে আনসার্টেনিটি প্রিন্সিপাল অটোমেটিক্যালি ঢুকে যাবে। আমরা তো আগে মেনশনই করেছি যে আনসার্টেনিটি প্রিন্সিপাল কেন আছে, কারণ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে বলে। তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি ফান্ডামেন্টাল ইকুয়েশনটাকে সেটা লাইটের বলো বা পার্টিকেলের বলো, তাহলে আমরা ইকুয়াল টু h/p বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পরে যে ইকুয়েশনটা হলো সেই ইকুয়েশনটাকে একটা ইউনিভার্সাল ইকুয়েশন যেটা ওয়েভের জন্য ব্যবহার করতে পারবে আর পার্টিকেলের জন্য কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। তাহলে বেসিক্যালি আমরা ফাইনাল জায়গায় প্রায় চলে এসেছি, কিন্তু যাকে আনফরচুনেটলি শোডিঞ্জার ইকুয়েশনটা এইরকম ভাবে লোকে দেখতে অভ্যস্ত না। কিরকম ভাবে দেখতে অভ্যস্ত, কিছুই না। টোটাল এনার্জি ইটা কি, এটা তো কাইনেটিক এনার্জি পি স্কয়ার বাই টুয়াইস এম
প্লাস পোটেনশিয়াল এনার্জি ভি, তাহলে এখান থেকে পি স্কোয়ার তুমি লিখতে পারছো কত 2m ইন্টু ই মাইনাস ভি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে তুমি যদি এই ইকুয়েশনে এই পি এর জায়গায় বা পি স্কোয়ারের জায়গায় 2m ইন্টু ই মাইনাস ভি বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে হচ্ছে d2 psi x বাই dx স্কোয়ার প্লাস টোয়াইস m ই মাইনাস ভি বাই এইচ কস স্কোয়ার ইন্টু সাই এক্স ইকুয়াল টু 0। এবার তুমি ই সাই এক্সটা ডান দিকে নিয়ে চলে যাও, আর এখানে তুমি এক কাজ করো, তুমি মাইনাস এইচ কস বা টোয়াইস m গুণ করে দাও থ্রু আউট করে ই কন্টেনিং টার্মটা তুমি ডান দিকে নিয়ে চলে গেলো, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো মাইনাস এইচ কস বাই টোয়াইস m d2 বাই dx স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই এক্স ইকুয়াল টু হয়ে গেল তোমার ই ইন্টু সাই এক্স। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই বেসিক্যালি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ওয়ান ডাইমেনশন, তার যে চেনা ফর্মটা তুমি পেয়ে গেছো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস m d2 বাই dx স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই ইকুয়াল টু ই ইন্টু সাই এক্স। তো দেখতে পেলে কেমন করে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে অ্যাজ ইফ যেন খুব স্মুথলি চলে আসছে। এই ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে আমি শুরু করেছিলাম, তারপরে তুমি জাস্ট স্পেস পার্ট আর টাইম পার্ট আলাদা করলে, করে স্পেস পার্টটা নিয়ে তুমি ইন্টারেস্টে সেই পার্টটা তুমি নিলে, নিয়ে জাস্ট যেটা করছো তুমি জাস্ট এইটুকু একটা ইনফরমেশন ঢুকিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে এই যে এই যে সকল মানে ওয়েভটা সেটা বেসিক্যালি ম্যাটার ওয়েভ, যে ম্যাটার ওয়েভের ওয়েভ লেন্থটা ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি। তবে পিকচারে মোমেন্টাম চলে এলো, আর মোমেন্টাম যখনই চলে এলো সেখান থেকে তুমি কিন্তু এনার্জিটা নিয়ে চলে আসতে পারলে, এবং এরকম একটা সুন্দর ফর্ম তুমি দেখতে পেলে। দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই ফোর পাই স্কোয়ারটা তো থাকতো নিচে, মানে পি না এইচ ক্রস করে দিয়েছি, এইচ ক্রস না 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 আমি 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 এইচ ক্রস করে দিয়েছি, মানে এইচ ক্রস মানে হচ্ছে এইচ ওভার 2 পাই, মানে এইচ ক্রস স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে দেখো এখানে শুধু এইচ ছিল, এখানে কিছু এইচ এর দেখো পেটটা কাটা, তাই না? মানে পেট কাটা এইচটা কি না এইচ ওভার 2 পাই। তা তুমি দেখো, তাহলে এই যে তুমি এক কাজ করো 4 পাই স্কোয়ার নিচে পাঠিয়ে দাও, তাহলে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, তার মানে বেসিক্যালি ওটা এইচ ক্রস স্কোয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা ওই জন্য করা হয়েছে, ঠিক আছে, পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে আমি তোমাকে একটুখানি কাজ দিতে পারি, সেটা হচ্ছে এই যে তুমি যেমন ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করেছিলে, যদি থ্রি ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করতে, তাহলে না এই ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটাই হতো এরকম দেখতে, ডেল স্কোয়ার ইউ ইকুয়াল টু 1 বাই ভি স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল টি স্কোয়ার। অর্থাৎ এই বাঁদিকে যেখানে d2 বাই dx স্কোয়ার ছিল সেটা রিপ্লেসড হয়ে গেল কি দিয়ে, না ডেল স্কোয়ার দিয়ে। আচ্ছা ডেল স্কোয়ারটা কি, না ডেল স্কোয়ারটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার। আচ্ছা লাস্টে লিখেছি যে ল্যাবলিশিয়ান অপারেটর ডেল স্কোয়ার, সেটা হচ্ছে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। তার মানে কি হলো, তোমার দেখো এইটা করসপন্ডিং রিপ্লেসড হয়ে যাচ্ছে, এবং তার করসপন্ডিং যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি লিখতে পারবে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম, যেটা d2 বাই ডি এক্স স্কোয়ার ছিল তার বদলে ডেল স্কোয়ার হয়ে গেল প্লাস ভি ইন্টু সাই ইকুয়াল টু ই সাই। যেখানে ডেল স্কোয়ারটা যদি এটা হয় তাহলে তুমি খুলে লিখতে পারো এইরকম ভাবে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল স্কোয়ার প্লাস ভি এক্স ওয়াই জেড ইন্টু সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু ই সাই এক্স ওয়াই জেড, অর্থাৎ ই সাই ইকুয়াল টু এইচ সাই ইকুয়াল টু ই সাই। তাহলে ওয়ান ডাইমেনশন ওই রকম ভাবে করলে, যদি থ্রি ডাইমেনশনে তুমি করতে তাহলে আবার সেই স্পেস পার্ট টাইম পার্ট তুমি আলাদা করবে, এইরকমভাবে তুমি সুন্দরভাবে এগোতে পারবে, এগিয়ে তুমি থ্রি ডাইমেনশনে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার একদম ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন তো তৈরি করে ফেললাম। এবার প্রবলেমটা হচ্ছে আমি ওয়ান ডাইমেনশনটাই আগে আলোচনা করি, হ্যাঁ থ্রি ডাইমেনশনের ছবি টবি আঁকার একটু অসুবিধা বলে আমি ওয়ান ডাইমেনশনটাই আলোচনা করি। তাহলে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন হয়েছে, এখানে একটা সাই এক্স একটা বা সাই একটা আছে আর কি, ওয়ান ডাইমেনশন একটা এক্স এর ফাংশন, আগে তুমি থ্রি ডাইমেনশনে করো সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, এটা কার্টিজিয়ানে হলো এক্স ওয়াই জেড এর ফাংশন। হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি করবে তখন দেখেছো ওয়েভ ফাংশনটা আর থিটা ফাই এর ফাংশন, তাহলে এই সাইটাকে বলা হচ্ছে না ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন। তাহলে সেই ওয়েভ ফাংশন এবং স্টেট ফাংশন এইটা নিয়ে এবারে আমি জাস্ট কিছু কথা বলে আজকে ক্লাস আমি শেষ করব। তো সেই ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন সেটা অ্যাকচুয়ালি কি, খায় না মাথায় দেয় না, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এইগুলোর কাছে একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা প্রথম যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে ওয়েভ ফাংশন কাকে বলে। দেখো অনেক রকমের সব ডেফিনেশন লোকে বলবে, কিন্তু আমি এই রকম ভাবে জিনিসটাকে ডিফাইন করছি, সেটা হচ্ছে এই যে
শ্রোডিঞ্জার ইকুয়েশন তার যে সলিউশন সেটাই হচ্ছে ওয়েভ ফাংশন। ধরো তুমি জাস্ট বেসিক্যালি এটা একটা আপনার একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তো একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে সেটাকে সলভ করে তুমি জাস্ট বেসিক্যালি যে ফাংশনটা পাবে সেটাই তোমার ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন। তাহলে ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন কাকে বলে না, সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন ইজ কল্ড দ্য ওয়েভ ফাংশন অর দ্য স্টেট ফাংশন। এটা যে কথা। যেমন অরবিটাল, ধর অরবিটালের ডেফিনেশন কি, অরবিটাল ওই একই রকম ভাবে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য যে করসপন্ডিং ওয়েভ ফাংশনটা সেটাই অরবিটাল। এই যে একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, এইরকম ভাবে যে অরবিটাল তুমি ডিফাইন করো, এগুলো বেশ গালগপ্প টাইপের আর কি। একদম কংক্রিট অ্যান্সার হচ্ছে দিস ইজ নাথিং বাট দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন। ঠিক একই রকম ভাবে ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন কি দিস ইজ নাথিং বাট দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশন যদি শ্রোডিঞ্জার ইকুয়েশন হয় তাহলে তুমি খেয়াল করে দেখো যে এই যে ইকুয়েশনটায় d2ψx/dx² আছে, অর্থাৎ এই শ্রোডিঞ্জার ইকুয়েশন ইনভলভস দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়েভ ফাংশন। আচ্ছা, এবার আমি অঙ্কে তোমাদের শিখিয়েছি এবং শেখাবো, সেটা হচ্ছে এই যে কখন কোন একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে। সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করার প্রাইমারি ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে এই যে ফার্স্ট ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হবে এবং সেটা কন্টিনিউয়াস হতে হবে। যদি ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং সেটা কন্টিনিউয়াস হয় তবেই কেবলমাত্র সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে পারে। আর এবার ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করবে কখন, মানে সেকেন্ড ডেরিভেটিভের কথা ভাবছি, আগে তো ফার্স্ট ডেরিভেটিভটা আদৌ এক্সিস্ট করবে কিনা দেখতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ কখন এক্সিস্ট করে, ধর y = fx, dy dx কখন তুমি ডিফাইন করতে পারবে না, যখন হচ্ছে y যে কন্টিনিউয়াস ফাংশন অফ x, অর্থাৎ ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে দেখো, তাহলে আমি বলছি ওয়েভ ফাংশন ইজ নাথিং বাট দ্য সলিউশন অফ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে বেসিক্যালি শ্রোডিঞ্জার ইকুয়েশন। আর লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড ডেরিভেটিভ আছে, মানে সাইয়ের সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স আছে। তা সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে গেলে ফার্স্ট ডেরিভেটিভ থাকতে হবে, সেটা কন্টিনিউয়াস হতে হবে। আর ফার্স্ট ডেরিভেটিভ থাকতে হলে ওয়েভ ফাংশনটাকে তোমার এক্সিস্ট করতে হবে এবং সেটা কন্টিনিউয়াস হতে হবে। তার মানে দেখো যে সকল ওয়েভ ফাংশনটাকে বলছে, সেই ওয়েভ ফাংশন অ্যালরেডি দুটো ক্রাইটেরিয়া তাকে স্যাটিসফাই করতে হচ্ছে। আর টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইজ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, d2ψ/dx² মাস্ট এক্সিস্ট, দিস ইমপ্লাইজ দ্যাট সাই অ্যান্ড d/dx মাস্ট বি কন্টিনিউয়াস। তাহলে এই পয়েন্টটা পরিষ্কার যে ওয়েভ ফাংশন কেন কন্টিনিউয়াস হতে হবে এবং তার ফার্স্ট ডেরিভেটিভ কেন কন্টিনিউয়াস হতে হবে, এটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো মজার ব্যাপারটা, সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশন কিন্তু ইন জেনারেল কমপ্লেক্স। ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স মানে সেটা রিয়েল হতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। কেন বাধ্যবাধকতা নেই তুমি একটু খেয়াল করে দেখো। ধরো আমি শ্রোডিঞ্জার ইকুয়েশন h = E, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি এই সাইটাকে পাল্টে দিলাম একটা কনস্ট্যান্ট ইনটু সাই দিয়ে, সিটা হচ্ছে যা খুশি হতে পারে, মানে আরবিট্রারি কোনো একটা কনস্ট্যান্ট। তাহলে এই সি সাই হলে কি হবে না, এইচের যে পার্টিকুলার ফর্মটা, এই পার্টিকুলার ফর্মটা থাকে, এই পুরো জিনিসটা যদি একটা কনস্ট্যান্ট টাইম সাই এর উপরে কাজ করে, তাহলে কনস্ট্যান্টটাকে তুমি আরামসে বাইরে নিয়ে চলে যেতে পারো। বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো এই যে ভেতরে এটা একটা অপারেটর, যাকে বলে হ্যামিল্টনিয়ান অপারেটর, এই অপারেটর লিনিয়ার আর কি, ইন আদার ওয়ে বা আদার ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো। তাহলে এই একটা লিনিয়ার অপারেটর একটা কনস্ট্যান্ট টাইম সাই এর উপরে কাজ করা মানে যে কনস্ট্যান্টটা আগে চলে যাবে আর এইটা বেসিক্যালি সাই এর উপরে কাজ করবে। তুমি জাস্ট করতেই পারো, এখানে মানে এক্সপ্লিসিট ফর্মটা দেখেও তো বুঝতে পারছো যে যদি সাইকে একটা কনস্ট্যান্ট টাইম সাই দিয়ে তুমি রিপ্লেস করো, তাহলে সিটা কিন্তু আগে বেরিয়ে চলে গেল, সি ইন্টু এইচ সাই হয়ে গেল। আগে তো এইচ সাই = ই সাই অলরেডি বলা ছিল, তাহলে তুমি এইচ সাইকের জায়গায় ই সাই তুমি বসিয়ে দিলে। এবারে তুমি কি করলে, ইটাকে আগে করে সি সাইটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিলে। তার মানে কি দাঁড়াচ্ছে না, এইচ সাই = ই সাই যদি সত্যি হয় তাহলে এইচ একটা কনস্ট্যান্ট টাইম সাই, সেটাও হচ্ছে ই একটা কনস্ট্যান্ট টাইম সাই। তাহলে এবার বোঝার চেষ্টা করো যে সাইটা যদি একটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হয় হ্যাভিং দ্য এনার্জি ই, তাহলে এই ইকুয়েশন তো আমি বলে দিচ্ছি সি সাই এটাও একটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন উইথ দ্য সেম এনার্জি ই। এবারে এই সাই এবং সি সাই এর মধ্যে সম্পর্ক নেই, তারা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে যদি একটা ফাংশনকে অন্য একটা ফাংশনের সঙ্গে মানে একটা কনস্ট্যান্ট গুণ করেই তুমি পেয়ে যাও, তাদেরকে বলা হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে সাই যদি একটা সলিউশন হয় তাহলে তার যে কোনো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তার একটা সলিউশন হবে। আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নিয়ে পরে অনেক ডিটেলে কথাবার্তা বলবো। ধরো সাইন এক্স আর 10 × সাইন এক্স, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। মানে একটা ফাংশনকে যদি অন্য একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করেই তুমি পেয়ে যেতে পারো, তাদেরকে বলা হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন।
শুধু লেন্থটা পাল্টে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি একটা ভেক্টরের মতো করে ভাবলে হচ্ছে তারা বেসিক্যালি মানে মানে কোলিনিয়ার ভেক্টর, মানে একই লাইন বরাবর যে ভেক্টরগুলো যাচ্ছে। আই একটা এক্স ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর, 5 ইন্টু আই সেটাও বেসিক্যালি তোমার এক্স এক্সিস বরাবরই ভেক্টর, শুধু লেন্থটা পাল্টে গেছে, তখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এই সাই ইকাল টু ই সাই হলো, আবার এই সি সাই ইকাল টু যদি ই সি সাই হয়, তাহলে সাই আর সি সাই দুজনেই কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, এবং সাই এবং সি সাই কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে এটা দাঁড়াচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন করে বেসিক্যালি কিন্তু তোমার সেম স্টেট রিপ্রেজেন্ট করতে, কারণ একই এনার্জি দিচ্ছে, সি এর ভ্যালু যাই হোক না কেন সে একই এনার্জি দেবে এইটা। আর এবারে কথাটা হচ্ছে যে ধরে নাও এই সাইটা হচ্ছে রিয়েল, ধরে নাও সাইটা রিয়েল, তুমি দাবি করছো যে ওয়েভ ফাংশন হ্যাজ টু বি রিয়েল, কিন্তু এই যে কনস্ট্যান্টটা নিচে কনস্ট্যান্ট তো আরবিট্রারি, এই কনস্ট্যান্টটা যদি ইভেন একটা কমপ্লেক্স নাম্বারও হয় তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তো যখন একটা রিয়েল কোয়ান্টিটির সঙ্গে একটা কমপ্লেক্স নাম্বার তুমি গুণ করে দিলে, তাহলে যে রেজাল্টিং ফাংশন যেটা তৈরি হলো সেটা কি হলো, সেটা ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স হয়ে গেল। তার মানে কি বলছি, দিস মিনস ইফ সাই ইজ এ সলিউশন দেন সি সাই ইজ অলসো এ সলিউশন হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। As C can in general be complex, then C psi can be complex even if psi is real. তাহলে আমি হয়তো H psi equal to E psi, সেখানে আমি দাবি করছি যে সাইটা আমার রিয়েল হোক, কিন্তু কথা কেটা হচ্ছে সাই এর সঙ্গে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে দিলেও কিন্তু সেটা একটা সলিউশন হয়, এবং সেটা একটা ওয়েভ ফাংশন রিপ্রেজেন্ট করে, এবং সেটা সেম স্টেট রিপ্রেজেন্ট করে। এবার যে কনস্ট্যান্টে তুমি গুণটাকে করছো সেই কনস্ট্যান্টটা একটা কমপ্লেক্স নাম্বারও হতে পারে, তাহলেও তো তোমার এই ইকুয়েশনটা ভ্যালিড হতে কোনো আটকে যাচ্ছে না। তার মানে এটা দাঁড়াচ্ছে কি না, এটা দাঁড়াচ্ছে হচ্ছে ওয়েভ ফাংশন করে ইন জেনারেল কমপ্লেক্স, অর্থাৎ কিছু স্পেশাল কেসে ওয়েভ ফাংশন রিয়েল তোমার বেরিয়ে যেতে পারে, কিন্তু জেনারেলি তারা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। ঠিক আছে, তাহলে ওয়েভ ফাংশন আর ইন জেনারেল কমপ্লেক্স, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল কি সেকেন্ড পয়েন্টটা পরিষ্কার যে ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে তো, আচ্ছা এবারে দেখো যদি ওয়েভ ফাংশন কমপ্লেক্স হয়, কমপ্লেক্স কোয়ান্টিটি সে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে না। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি, তারা মেজারেবল হয়, মানে ভৌত রাশি কাকে বলে না, যাকে তুমি মেজার করতে পারো, যাকে তুমি অবজার্ভ করতে পারো, তারা বেসিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটি। আর কমপ্লেক্স নাম্বার তাতে বড় ছোট হয় না, তাকে দেখতে পাও না, সেটা অ্যাবস্ট্রাক্ট। বা তোমাকে আমি কোশ্চেন করতে পারি, আচ্ছা বলো তো 2i আর 4i কে বড়, মানে আই যেখানে রুট ওভার অফ মাইনাস, মানে কমপ্লেক্স নাম্বারের আই আর কি, 2i আর 4i দুজনের মধ্যে কে বড় জানো? উত্তর হচ্ছে না, এর বড় ছোট হয় না। তুমি ম্যাগনিটিউডটা কে বড় কে ছোট তুমি বলতে পারো, কিন্তু কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার তার কিন্তু বড় ছোট হয় না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার কিন্তু বড় ছোট হয় না। ঠিক আছে, তাহলে ঠিক একই রকম ভাবে তুমি ধরো একটা পজিশন বুঝতে চাইছো, মোমেন্টাম বুঝতে চাইছো, এনার্জি বুঝতে চাইছো, অ্যাঙ্গুলার মধ্যে সব মেজারেবল কোয়ান্টিটি। তাহলে ওয়েভ ফাংশন যেহেতু ইন জেনারেল কমপ্লেক্স, তাহলে ওয়েভ ফাংশন একা সে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না। ওয়েভ ফাংশন একা সে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ ফিজিক্যাল কোয়ান্টিটি মানেই তাকে রিয়েল হতে হবে, কিন্তু ওয়েভ ফাংশনটা ইন জেনারেল কমপ্লেক্স। তাহলে একটা কমপ্লেক্স জিনিস দিয়ে তুমি একটা রিয়েল জিনিসকে কিন্তু কোন রকম ভাবে এক্সপ্লেন করতে পারবে না। ঠিক আছে, পরিষ্কার ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে বাঁচার রাস্তাটা কি, তুমি খেয়াল করে দেখো যে কোন একটা কমপ্লেক্স নাম্বারকে তুমি তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 2 + 3i তার কমপ্লেক্স 2 - 3i দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে, গুণ করলে হচ্ছে 2² + 3² মিলে কিন্তু তোমার 13 হয়ে যাচ্ছে, সেটা রিয়েল হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে যে এই সাইটার সাই, যেটাকে আমি সাই মডিউলাস স্কয়ার এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করছি, ইজ অলওয়েজ রিয়েল। তাহলে এবারে এই 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 সাই মডিউলাস স্কয়ার তার কিন্তু একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমার থাকতে পারে, মানে সাই একা তার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতে পারে না, কারণ সেটা কমপ্লেক্স। আর ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো, হ্যাঁ মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে যে অ্যাসোসিয়েট করবে তারা কিন্তু রিয়েল। সেই জন্য সাই এর একা একা জাস্ট কোনো মানে নেই, কিন্তু একটা মানে আছে, সেটা হচ্ছে এই যে সাই মডিউলাস স্কয়ার। এক সেকেন্ড ধরো তো,
হ্যাঁ, দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সাই ইন জেনারেল কমপ্লেক্স তা দিয়ে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হয়তো বুঝতে পারবে না, কিন্তু সাই মডিউলাস স্কোয়ার সেটা কিন্তু রিয়েল, যেটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে এখন সাই এর ফিজিক্যাল সিগনিফিকেন্স না খুঁজে সাই মডিউলাস স্কোয়ার তার ফিজিক্যাল সিগনিফিকেন্স খোঁজার চেষ্টা করো। আচ্ছা, সাইটা কোথা থেকে এসেছিল? না, একটা ক্লাসিক্যাল ওয়েভ তুমি নিয়েছিলে, তার অ্যাম্প্লিটিউড ছিল, সেই অ্যাম্প্লিটিউডের যে স্পেস পার্ট যেটা সেটা বেসিক্যালি সাই ছিল। আর একটা ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনের যে অ্যাম্প্লিটিউড তার স্কোয়ারটা না এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। তোমাদের খেয়াল আছে কিনা জানি, ধরো হারমোনিক অসিলেটর, তার ক্ষেত্রে যে ওয়েভটা সেটাকে এরকম ভাবে লিখতে হয়, এ সাইন ওমেগা টি এরকম তুমি একটা লিখলে, তুমি খেয়াল করে দেখো যে এনার্জিটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার হয়, অর্থাৎ অ্যাম্প্লিটিউডের স্কোয়ারটা হয় হচ্ছে তোমার সকল এনার্জি ডেনসিটিটা। তার মানে যদি তুমি মনে মনে ভাবতে যে যে সকল যে ওয়েভ ফাংশন তুমি পেয়েছো সেই ওয়েভ ফাংশনটার রোলটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে তোমার ওয়েভ ফাংশন যে রোলটা, ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে ক্লাসিক্যাল অ্যাম্প্লিটিউড যে রোলটা প্লে করে এক্স্যাক্টলি সেটা, তাহলে কিন্তু তোমার সাই মডিউলাসের স্কোয়ারটা এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করা উচিত ছিল। এবারে কথা হচ্ছে কি সাই মডিউলাসের স্কোয়ার একটা রিয়েল কোয়ান্টিটি, রিয়েল নন নেগেটিভ কোয়ান্টিটি, এনার্জিও একটা রিয়েল নন নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে সাই মডিউলাসের স্কোয়ারকে সত্যি সত্যি এনার্জি ডেনসিটি কি রিপ্রেজেন্ট করে, এটা বুঝতে হবে। উত্তর হচ্ছে না, করে না। কেন কেন এরকম মনে হচ্ছে? তুমি দেখো একটু আগে এই যে শুরুতেই তুমি বলে গেলে যে যেহেতু ওয়েভ ফাংশন ইজ নাথিং বাট দ্য সলিউশন অফ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওয়েভ ফাংশন হ্যাজ টু বি কন্টিনিউয়াস, সাই অ্যান্ড তার ফার্স্ট ডেরিভেটিভ হ্যাজ টু বি কন্টিনিউয়াস। তাহলে সাই যদি কন্টিনিউয়াস হয় তার মডিউলাস স্কোয়ার সেটাও কন্টিনিউয়াস, অর্থাৎ সাই মডিউলাস স্কোয়ারের যা খুশি ভ্যালু থাকতে পারে। আর এবার সাই মডিউলাস স্কোয়ার যদি এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করে তাহলে এনার্জি ডেনসিটি যা খুশি ভ্যালু থাকতে পারে, অর্থাৎ এনার্জি ডেনসিটি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি হয়ে গেল। কিন্তু এক্সপেরিমেন্ট কি বলছে, মানে কেন আমি কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, কারণ আমার অনেক ঘটনা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এনার্জি ইজ ইন জেনারেল ডিসক্রিট অর কোয়ান্টাইজড, তাহলে ইন জেনারেল কন্টিনিউয়াস নয়। তুমি যেরকম করে ভাবছো যদি সাই মডিউলাস স্কোয়ারটা তোমার সত্যি এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, তাহলে তো স্যার এই প্লাস মাইনাসের জায়গাটা আরেকবার স্যার বলবেন? কিটা ওই ওই যে বলছিলেন না ওই দুটো গুণ করলে একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, মানে ওই সাই এর যেটা প্লাস মাইনাসের স্কোয়ার দিয়ে যেটা একটা বলছিলেন না, মানে না, এই আরে সাই মডিউলাস মানে সাই স্টার সাই মানে কি ওয়েভ ফাংশন তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ হচ্ছে, মানে একটা কমপ্লেক্স নাম্বার ধরো 2 + 3i, তার কমপ্লেক্স কনজুগেট কত 2 - 3i, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে এবার সেই দুটো গুণ করো, গুণ করলে কি হয়, সেটা অলওয়েজ রিয়েল হয়ে যায়, রিয়েল নাম্বার হয়, সেটাই বলা হয়েছে। তো তো এতক্ষণ পর সেটা মনে হলো, মানে এটা কথা হচ্ছে ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স, কিন্তু ওয়েভ ফাংশনের মডিউলাস স্কোয়ারটা অলওয়েজ রিয়েল, ঠিক আছে? পরিষ্কার? হ্যাঁ স্যার। এটা তাহলে এবারে শোনো, আমি যে জায়গাটা বলছিলাম মূল জায়গাটা তুমি ছন্দটাকে পুরো ভেঙে দিলে। দেখো যেটা বলা হলো যে ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স, তাহলে তা দিয়ে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে তুমি এক্সপ্রেস করতে পারবে না, কিন্তু ওয়েভ ফাংশনের মডিউলাসের স্কোয়ার অর্থাৎ সাইজটা সেটা রিয়েল নন নেগেটিভ কোয়ান্টিটি, যেটা দিয়ে তুমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা এবারে সাই মডিউলাস স্কোয়ার তাহলে কি রিপ্রেজেন্ট করে? আচ্ছা ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে তুমি দেখেছো যে সাই মডিউলাস স্কোয়ার বা সাই স্কোয়ার যাই বলো না কেন ওটা হচ্ছে এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। তাহলে কি কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন তার স্কোয়ার সেটা কি এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করবে? এটা হচ্ছে কথা, প্রশ্নটা হচ্ছে এই। উত্তর হচ্ছে না, করবে না। কেন করবে না? কারণ গন্ডগোল আছে। গন্ডগোলটা কি না, গন্ডগোলটা হচ্ছে যে একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি কন্টিনিউয়াস, সেটা আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি। এগুলো দিস ইমপ্লাইজ সাই অ্যান্ড দিস আইডিয়া মাস্ট বি কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে ওয়েভ ফাংশন মডিউলাস স্কোয়ারও কন্টিনিউয়াস, তাহলে ওয়েভ ফাংশন মডিউলাস স্কোয়ার কন্টিনিউয়াস মানে হচ্ছে এনার্জি ডেনসিটিও কন্টিনিউয়াস, অর্থাৎ এনার্জি ডেনসিটি যা খুশি ভ্যালু থাকতে পারে, এনি আরবিট্রারি ভ্যালু থাকতে পারে। কিন্তু যে কারণে গন্ডগোল, মানে যে কারণে আমাকে কোয়ান্টাম মেকানিক্স পড়তে হচ্ছে, কোয়ান্টাম নতুন মেকানিক্স ডেভেলপ করতে হচ্ছে, সেখানে কি ছিল যে এনার্জি কিন্তু ইন জেনারেল ডিসক্রিট অর কোয়ান্টাইজ, সেটা ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক লাইন স্পেক্ট্রাম বা হাইড্রোজেন অ্যাটম সব ক্ষেত্রেই তুমি কিন্তু ওটা দেখেছো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ওয়েভ ফাংশন মডিউলাস স্কোয়ার সেটা কোনো রকম ভাবেই কিন্তু এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করতে পারে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বোঝার চেষ্টা করো
যে ওয়েভ ফাংশন মডিউলাসের স্কয়ার মানে মানে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউডের স্কয়ারটা হচ্ছে এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, তাহলে ওয়েভ ফাংশনের মডিউলাসের স্কয়ার সেটাও নিশ্চয়ই এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করবে, সেরকম তুমি এটা ভাবতে পারতে, কিন্তু ভাবাটা ভুল হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোলটা কোথা থেকে আসছে? কারণ ওয়েভ ফাংশন মডিউলাসের স্কয়ার এইটা তোমার অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস কোয়ান্টিটি হবে, কারণ ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস, তাহলে এনার্জি ডেনসিটিও কন্টিনিউয়াস কোয়ান্টিটি হয়ে যেতে পারে, মানে সবসময় হবে কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কিন্তু বাস্তব কি বলছে না না এনার্জি ডেনসিটিটা সেটা কিন্তু ইন জেনারেল ডিসক্রিট অর কোয়ান্টাইজড। তা সেইটা আমাকে বললো যে সাই মডিউলাস স্কয়ার ক্যানট রিপ্রেজেন্ট এনার্জি ডেনসিটি। দেখো এইটা পরিষ্কার কিনা বলো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে তাহলে উপায় কি? তাহলে ওয়েভ ফাংশন তার ফিজিক্যাল সিগনিফিকেন্স খুঁজতে হচ্ছে। ওয়েভ ফাংশন হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যা সলিউশন সেটাকে কন্টিনিউয়াস হতে হবে, তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে, এটা আমি বুঝেছি। ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স, সেখানে সে একা একা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না, সেটা আমি বলেছি। কিন্তু ওয়েভ ফাংশন এবং তার মডিউলাসের স্কয়ার অর্থাৎ সাই মডিউলাসের স্কয়ার এই যে পার্টটা সেটা হচ্ছে তোমার ডিসক্রিট, সরি সাই মডিউলাসের স্কয়ারটা সেটা হচ্ছে একটা রিয়েল নন নেগেটিভ কোয়ান্টিটি, তার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতে পারে বা সে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে। কাকে রিপ্রেজেন্ট করে? ক্লাসিক্যাল ওয়েভের সঙ্গে যদি আমি কম্পেয়ার করতাম তাহলে সাই মডিউলাসের স্কয়ারটা হচ্ছে বেসিক্যালি ক্লাসিক্যাল মানে স্পেশিয়াল অ্যাম্পলিটিউড তার স্কয়ার। ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে দিস শুড বি প্রপোর্শনাল টু এনার্জি ডেনসিটি, কিন্তু গন্ডগোল যেটা সেটা হচ্ছে এই যে ওয়েভ ফাংশন যেহেতু কন্টিনিউয়াস, সাই মডিউলাসের স্কয়ারটা কন্টিনিউয়াস, তার যা খুশি ভ্যালু থাকতে পারে, তাহলে এনার্জি ডেনসিটির যা খুশি ভ্যালু থাকবে সেটা গ্যারেন্টেড হয়ে যায়, কিন্তু বাস্তবে এনার্জি ডেনসিটি যা খুশি ভ্যালু থাকে না, তার ভ্যালুটা ইন জেনারেল ডিসক্রিট বা কোয়ান্টাইজ কত করে স্পেসিফিক ভ্যালুতেই থাকে। তাহলে এইটা আমার বলে দিল যে সাই মডিউলাসের স্কয়ারটা কোনো রকম ভাবে এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করতে পারে না। তাহলে এই যে কনক্লুশনটা করলাম এটা পরিষ্কার তো? কোনো অসুবিধা নাই তো? দেখো এই জায়গাটা বোঝা খুব দরকার। সবাই ঠিক আছে যা বলেছে ব্যাপারটা ঠিক আছে তো? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা এবারে মজাটা দেখো। আচ্ছা দেখো যে তুমি সকাল ইন্টেন্সিটি যদি বলো, ইন্টেন্সিটি মানে বেসিক্যালি এনার্জি ডেনসিটিকে না স্পিড অফ লাইট দিয়ে ভাগ করলে ইন্টেন্সিটি পাওয়া যায়, তুমি করে দেখবে। হ্যাঁ, মানে মানে এনার্জি ডেনসিটিকে তুমি যদি মানে বা উল্টোটা বলতে পারো, মানে তুমি মানে ধরো মানে মানে সকল এই যে ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। লেখা যাবে কি এখানে? মানে যাকে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি যে ইন্টেন্সিটিটা হচ্ছে তোমার এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। সেই ইন্টেন্সিটিটা এনার্জি ডেনসিটির সঙ্গে প্রপোর্শনাল হয়। মানে তুমি দেখবে যে সকাল ডেনসিটিটা I/c হয়ে যায় আর কি, মানে স্পিড অফ লাইট দিয়ে তারা বেসিক্যালি তফাৎ করে। দেখে তাহলে ইন্টেন্সিটিটা অর্থাৎ এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া, সেইটা হচ্ছে তোমার এনার্জি ডেনসিটির সঙ্গে প্রপোর্শনাল। আর এনার্জি ডেনসিটিটা তুমি বলছিলে যে সাই মডিউলাসের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে তুমি ভাবতে পারো প্রথমে যে একটা লাইট ধরো, লাইটের ইন্টেন্সিটি সেই লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ আছে সেই ওয়েভের অ্যাম্পলিটিউডের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। আমি লাইটের ক্ষেত্রে চলে যাচ্ছি এবারে। হ্যাঁ, তাহলে আইটা প্রপোর্শনাল টু সাই মডিউলাসের স্কয়ার। আচ্ছা, এবারে তোমার এই ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এরা কি বলেছিল যে লাইট সেটা অ্যাকচুয়ালি ওয়েভ না ভেবে তুমি ভাবতে পারো ওটা একটা কালেকশন অফ ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h nu। তাহলে এবারে যদি তোমার এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া বের করতে হয়, তুমি কি করতে পারো না নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া তাকে h nu দিয়ে গুণ করে দেবে। মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া সেটাকে তোমার ইন্টেন্সিটি হয়, তাহলে নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া সেই সংখ্যাটাকে ক্যালকুলেট করে তাকে যদি তুমি h nu দিয়ে ভাগ করে দাও, কারণ এক একটা ফোটনের এনার্জি h nu, তাহলে তুমি ইন্টেন্সিটি পেয়ে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইন্টেন্সিটিটা তোমার আবার প্রপোর্শনাল হয়ে যাচ্ছে নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। তাহলে দেখো যখন তুমি লাইটটাকে ভাবছো ওয়েভ, তখন ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কয়ার। আবার যখন তুমি ভাবছো যে ওটা একটা কালেকশন অফ ফোটনস, তখন ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। এই দুটো জিনিস বুঝতে পেরেছো? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো তাহলে একটা লাইটের জন্য লাইটের তো ডুয়েল ক্যারেক্টার আছে,
তো লাইট যখন ওয়েভ তখন ইন্টেন্সিটি সাই মডিউলাস স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, লাইট যখন পার্টিকেল তখন ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। তাহলে এই দুটো ইকুয়েশন তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে সাই মডিউলাস স্কোয়ার প্রপোর্শনাল টু এন, অর্থাৎ সকল ওয়েভ ফাংশনের যে মডিউলাস স্কোয়ারটা সেটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। অর্থাৎ তোমার দেখো এই স্কোয়ারটা কিন্তু একটা পার্ট মানে একটা সংখ্যার সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল। এটা এটা পরিষ্কার? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কিন্তু আবার একটা গন্ডগোল এসে হাজির হলো। ধরো তুমি ইন্টেন্সিটিটাকে তুমি জাস্ট কমাচ্ছ, মানে ধরো তুমি ইন্টেন্সিটিটাকে কমাচ্ছ, মানে ব্রাইটনেস বা ইন্টেন্সিটি তুমি ধরো কমাচ্ছ, ঠিক আছে। ধরো এমন আমি বললাম যে এমন একটা ইন্টেন্সিটি যার জন্য পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে তোমাকে 25টা ফোটনকে যেতে হয়, মানে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে যদি 25টা ফোটন যায় তাহলে একটা ডেফিনেট একটা ইন্টেন্সিটি তুমি পাও, এবং সেই ইন্টেন্সিটিটা যে অ্যাম্প্লিটিউড স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, এবারে ইন্টেন্সিটি তুমি জাস্ট অর্ধেক করে দিলে। আচ্ছা, এবারে এই অ্যাম্প্লিটিউড স্কোয়ার যেটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, তাহলে ইন্টেন্সিটি অর্ধেক যদি করে দাও তাহলে অ্যাম্প্লিটিউড স্কোয়ারটা সেটা বেসিক্যালি তুমি এক্স্যাক্টলি অর্ধেক করতে পারলে, কারণ ওটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি। কিন্তু নাম্বার অফ ফোটনস তাহলে কটা যেতে হবে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে? 12.5টা, তাই তো? কিন্তু ফোটন তো আর ভাঙা যায় না, তা তুমি ইন্টেন্সিটি একদম অর্ধেক করলে, অ্যাম্প্লিটিউড স্কোয়ারটা এক্স্যাক্টলি অর্ধেক করতে পারলে, কিন্তু নাম্বার অফ ফোটনস তুমি অর্ধেক করতে পারলে না। আমি আবার বলছি, ধরো ইন্টেন্সিটি প্রচন্ড কমিয়ে ফেলেছো, এত কম ইন্টেন্সিটি যাতে তোমার মনে হচ্ছে যে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে মাত্র একটা ফোটন যাচ্ছে, তাহলে ভীষণ লো একটা ইন্টেন্সিটি। এবারে সেই ইন্টেন্সিটি তুমি আরো কমাও, তাহলে একটা মিনিমাম একটা ইন্টেন্সিটি, তার জন্য তোমার পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে একটা ফোটন যেতে হয়। এবার যদি তুমি মনে করো যে ইন্টেন্সিটি আরো কমাবে, তাহলে সেখান থেকে কটা ফোটনকে পাঠাতে হবে? একেরও কম। কিন্তু ফোটন কি একটার থেকে নিচে থাকতে পারে? আর তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে, তার মানে যেটা দাঁড়াচ্ছে, দেখো আমি যেরকম করে ভাবছি ব্যাপারটাকে, এখনই ঠিক অতটা সিম্পল ব্যাপারটা হয়নি। আমি ঠিক আছে অ্যাম্প্লিটিউড স্কোয়ারটা নাম্বার অফ ফোটনসের সঙ্গে প্রপোর্শন, এবার ইন্টেন্সিটি কমালে অ্যাম্প্লিটিউড স্কোয়ারটা একদম সুন্দর কন্টিনিউয়াসলি কমাতে পারে। ইন্টেন্সিটি কন্টিনিউয়াসলি কমানো যায়, অ্যাম্প্লিটিউড স্কোয়ার কন্টিনিউয়াসলি কমানো যায়, কিন্তু নাম্বার অফ ফোটন কিন্তু কন্টিনিউয়াসলি কমানো যায় না। 25টার অর্ধেক 12.5টা হবে না, আইদার 12টা না হলে 13টা হবে, বা তুমি জাস্ট একটার অর্ধেক আর হবে না, আইদার একটা না হলে যাবে না, এটা হবে। আচ্ছা, এবারে তুমি ভাবো এই যে বলছো যে ইন্টেন্সিটিটা এমন যে একটা ফোটন যাচ্ছিল, ইন্টেন্সিটি অর্ধেক করে দিলে তাহলে হাফটা ফোটন যেতে পারবে না। কিন্তু সেইটাকে, এই হাফটাকে তুমি কেমন করে ইন্টারপ্রিট করতে পারো? তাহলে প্রথম সেকেন্ডে একটা গেল আর পরের সেকেন্ডে গেল না, তাহলে তো আমি হাফটা তো ভাবতে পারো, তাই না? বা ধরো ওই 25টার মধ্যে 12.5টা যেতে পারছে না, কিন্তু প্রথম সেকেন্ডে 12টা গেল, পরের সেকেন্ডে 13টা গেল, তাহলে তো অ্যাভারেজ করলে তুমি জাস্ট 12.5টা পেতে পারো। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দেখো ব্যাপারটা এসে গেল কিন্তু এখন প্রবাবিলিটিতে। বা তুমি যেটা বলছো যে সকল, মানে ধরো হাফটা ফোটন যাচ্ছে, তার মানে হচ্ছে বেসিক্যালি যে ওই মানে একটা পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে ফোটনটা পৌঁছানোর সম্ভাবনা হচ্ছে হাফ, মানে হাফটা ফোটন মানে হচ্ছে বেসিক্যালি সম্ভাবনা হচ্ছে হাফ। বা 25টা থেকে 12.5টা ফোটন ওখানে গিয়ে পৌঁছাবে, তার বেসিক্যালি মানেটা হচ্ছে এই যে তুমি যদি হঠাৎ করে 25টা ফোটনকে তুমি পাঠাও, তাহলে ওই পার ইউনিট টাইমে ওই ক্রস সেকশন এরিয়াতে জাস্ট ওই মানে 12.5টা ফোটন যাচ্ছে, তার মানেটা হচ্ছে যতগুলো ফোটন পাঠাচ্ছ তার জাস্ট বেসিক্যালি তোমার 50% সেটা ওই জায়গার মধ্যে পড়ছে, অর্থাৎ ওই জায়গার মধ্যে ফোটন পড়ার সম্ভাবনা হয়ে গেল তোমার হাফ। বা তুমি যদি ইন্টেন্সিটি ধরো 1/4 করে দাও, তার মানে ইন্টেন্সিটি যখন ধরো যা ছিল তখন যদি তোমার যতগুলো ফোটন লাগে যায় আর কি, এবারে তুমি যখন ইন্টেন্সিটি 1/4 করে দিলে, তার মানে ওই গিভেন টাইমে গিভেন রিজিয়নের মধ্যে ফোটন পড়ার সম্ভাবনা হচ্ছে তখন 1/4। তাহলে দেখো সবকিছু কনসিস্টেন্ট, কোথাও কোনো গন্ডগোল থাকছে না, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ এই জায়গাটা বুঝতে পেরেছি। তাহলে তার মানে গল্পটা তাহলে কি দাঁড়ালো? তাহলে সাই মডিউলাস স্কয়ার তোমার কি রিপ্রেজেন্ট করলো? সাই মডিউলাস স্কয়ার কিন্তু বেসিক্যালি তোমার ওই
পার ইউনিট টাইমে পার ইউনিট প্রবাবিলিটি ডেনসিটিটাকে একদমই নাম্বার ডেনসিটি রিপ্রেজেন্ট করলো না, পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে, হ্যাঁ পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে কটা ফোটন যাচ্ছে ইম্পর্টেন্ট না, বেসিক্যালি প্রবাবিলিটি ডেনসিটিটাকে রিপ্রেজেন্ট করলো। মানে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে ইলেকট্রনটা মানে পার্টিকেলটা পড়ার বা ফোটনটা ধাক্কা মারার প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করলো। সেটাই যা সেখানে বলেছি, বাট দেয়ার ইজ এ সিরিয়াস প্রবলেম। সাই মডিউলাস স্কোয়ার ইজ কন্টিনিউয়াস বাট এন ইজ ডিসক্রিট। সাই মডিউলাস স্কোয়ার ক্যান হ্যাভ এনি মিনিমাম ভ্যালু টেন্স টু 0 বাট এন ক্যানট বি লেস দ্যান 1। তাহলে উপায়টা কি? দেখো এই উপায়টা বলা হচ্ছে যে ইনস্টেড অফ ইকুয়েটিং সাই মডিউলাস স্কোয়ার উইথ দ্য নাম্বার অফ ফোটনস উই মে অ্যাজিউম দ্যাট সাই মডিউলাস স্কোয়ার রিপ্রেজেন্টস দ্য প্রবাবিলিটি ডেনসিটি। দেখো এই প্রবাবিলিটি ডেনসিটি এবং এই কনসেপ্টটা তুমি মানে ফোটন তো বেসিক্যালি পার্টিকেল, মানে বেসিক্যালি পার্টিকেলের জন্য এটা তুমি এক্সটেন্ড করতে পারছো। তুমি ধরো একটা বুলেট ছুঁড়ছো, তাই তো, বুলেট ছুঁড়ছো, তাহলে তুমি এটা বলতে পারো যে একটা গিভেন রিজিয়নের মধ্যে তোমার বেসিক্যালি বুলেট পড়া সম্ভব। তুমি 100টা বুলেট ছুঁড়েছো, দেখা গেল ওইখানে 30টা বুলেট পড়েছে, তাহলে 30টা সংখ্যাটা তুমি এইরকম করে ভাবতে পারো যে জাস্ট ওইখানে 100টা বুলেট ছুঁড়লে ওই জায়গার মধ্যে বুলেট যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 30/100 অর্থাৎ 0.3। অর্থাৎ কি দাঁড়ালো যে সাই মডিউলাস স্কোয়ারটা তুমি যদি এখন প্রবাবিলিটি ডেনসিটি বলো তাহলে দেখো সবকিছু কনসিস্টেন্ট হয়। প্রবাবিলিটি ডেনসিটি একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার, সাই মডিউলাস স্কোয়ার নন নেগেটিভ রিয়েল নাম্বার। তারপরে যেভাবে দেখো আমি জাস্ট বুঝলাম আস্তে আস্তে সাই মডিউলাস স্কোয়ার কেন এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করতে পারে না আমি বুঝলাম। তারপরে আমি কেন ওটা নাম্বার ডেনসিটি রিপ্রেজেন্ট করতে পারে না সেটা আমি বুঝলাম। তাহলে একমাত্র দেখো যদি প্রবাবিলিটি ডেনসিটি তুমি ভাবো তাহলে দেখো কোথাও কোনো অসুবিধা থাকছে না। ব্যাপারটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, আমি যদি ধরতাম ওইখানটা ইভেন্ট কমিউনিকেশন নিয়ে, কি ধরে? তাহলে তো ধরুন স্যার ইভেন্ট এই যে ধরলেন না যে 25টা একটা ইন্টেন্সিটির সঙ্গে তার হ্যাঁ মানে সেটাই তো, মানে ধরো তোমার 20টা হলে 20টা যদি নিতে তাহলে হচ্ছে 10টা যেত, তাহলে তো কোথাও কোনো কনফ্লিক্ট থাকছে না, তোমার কনফ্লিক্ট থাকছে না। কিন্তু তোমার ইন্টেন্সিটি কিন্তু যা খুশি হতে পারে, তা তুমি 20টাতে কেন 20টা তুমি কনফাইন থাকবে কেন? 20টা 21টা 22টা 23টা সবই তো হতে পারে। তাহলে যখনই অড হবে তখন ইন্টেন্সিটি অর্ধেক করতে পারো, কিন্তু নাম্বার অফ ফোটনস অর্ধেক করতে পারো না। বা ইন্টেন্সিটি তুমি যখন প্রচন্ড কমিয়ে দিচ্ছ, নাম্বার অফ ফোটন সেখানে এক্সপেক্টেড যে 1-এর কম হলে ভালো হয়, তবে সবকিছু কনসিস্টেন্ট হয়, কিন্তু 1-এর কম তুমি ফোটন পাচ্ছ না। তাহলে দেখো সেই যে গন্ডগোলগুলো, সেই গন্ডগোলগুলো তুমি বেসিক্যালি রিজলভ করে ফেলতে পারছো কখন? যখন তুমি ধরে নেবে যে সাই মডিউলাস স্কোয়ার অ্যাকচুয়ালি তোমার প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। তাহলে আলটিমেটলি কনক্লুশন কি হলো? কনক্লুশন যেটা ধরলো সেটা হচ্ছে এই যে সাই মডিউলাস স্কোয়ার রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি ডেনসিটি অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট, বা ইন আদার ওয়ার্ডস তুমি বলতে পারো যে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, অর্থাৎ ডিএক্স দিয়ে তুমি গুণ করে দাও, রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এটাই বিজ্ঞানী বর্ন প্রথম বলেন, সেটাকে বলা হচ্ছে বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। দিস ইজ দ্য বর্নস probabilistic or statistical interpretation of wave function। সেটা কি না, psi star x psi x dx represents the probability of finding the particle within the region x and x plus dx। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। স্যার এটাই কি বর্নস probabilistic or statistical interpretation of wave function, মানে বলে বর্ন, বিজ্ঞানী বর্ন তিনি ওয়েভ ফাংশনকে এইরকম ভাবে ফিজিক্যালি জাস্ট রিপ্রেজেন্ট করেছিলেন বা বুঝেছিলেন। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো যে প্রবাবিলিটি ডেনসিটি যখন তুমি সাই মডিউলাস স্কোয়ার যদি প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, তাহলে প্রবাবিলিটি ডেনসিটি তার একটা ইউনিক ভ্যালু থাকবে সবসময়। মানে ইউনিক ভ্যালু কোন একটা পার্টিকুলার পয়েন্টে একটাই প্রবাবিলিটি ডেনসিটি থাকবে। সেটা সম্ভব হবে তখনই যখন ওই পয়েন্টে ওয়েভ ফাংশনে একটাই ভ্যালু থাকবে, অর্থাৎ ওয়েভ ফাংশন অবশ্যই সিঙ্গেল ভ্যালুর হতে হবে। আর প্রবাবিলিটি ডেনসিটি কখনো ইনফিনিটি হতে পারবে না, সেটা ম্যাথামেটিক্যালি 1-এর নিচে হবে। কিন্তু আমি পরে দেখবো যে ওটা মানে জাস্ট ম্যাথামেটিক্সের প্রবাবিলিটি আর কোয়ান্টাম মেকানিক্সের প্রবাবিলিটি আলাদা, কিন্তু যেটা গ্যারান্টেড হতে হবে সেটা হচ্ছে যে প্রবাবিলিটি ডেনসিটিটা কিন্তু ফাইনাইট হতে হবে। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি সেটা যেটা একটা ইউনিক ভ্যালু থাকতে হয় এবং সেটা ফাইনাইট হতে হয়, তাহলে ওয়েভ ফাংশনটাও কিন্তু সিঙ্গেল ভ্যালু হতে হবে এবং ফাইনাইট হতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো আমি আগে বলেছিলাম যে যেহেতু ওয়েভ ফাংশন ইজ এ সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন হুইচ ইজ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা আমায় বলে দিচ্ছিল যে ওয়েভ ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে। আর ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে তুমি যেটা দেখতে পেলে
যে ওয়েভ ফাংশন তার মডিউলাসের স্কোয়ার যেহেতু প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, সেটা বলে দিচ্ছে যে ওয়েভ ফাংশন ফাইনাইট এবং সিঙ্গেল ভ্যালুড হতে হবে। তার মানে এই 4টে পয়েন্টকে যদি তুমি একসাথে করে দাও তাহলে কি দাঁড়াবে? যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশন, আমি সেটা পরের দিন খুব ভালো করে বলবো, সেটা হচ্ছে ওয়েভ ফাংশন সেটাকে ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস এবং তার ফার্স্ট ডেরিভেটিভটাকে কন্টিনিউয়াস হতে হবে, যেটাকে বলা হবে তোমার সকল অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন। তাহলে কেন যে কোয়ান্টাম মেকানিক্স ওয়েভ ফাংশনগুলো ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ হয়, তার লজিকটা কিন্তু আমরা এই এতক্ষণ সময় ধরে বললাম। তাহলে দেখো, তাহলে যা পড়লাম এখন পর্যন্ত সেই থেকে যদি সামারাইজ করো, জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, সেটা হচ্ছে এই যে এনি স্টেট অফ এ কোয়ান্টাম পার্টিকেল ইজ ডেসক্রাইব বাই এ ফাংশন। আচ্ছা, আমি এখানে দেখো আমি এই টিটাকে জুড়ে দিয়েছি, মানে যা সেখানে জেনারেলাইজ করার জন্য। যদি আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং ওয়েভ ফাংশন টাইম ইন্ডিপেন্ডেন্ট সেই নিয়ে কথাবার্তা বলেছি, কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু টাইম পার্ট একটা ছিল, যে টাইম পার্টটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। সেই টাইম পার্টটাকে তুমি চাইলে এখানে গুণ করে দিতে পারো। সেখানে আমি জেনারেলি বলছি সেটা হচ্ছে এই যে এনি স্টেট অফ এ কোয়ান্টাম পার্টিকেল ইজ ডেসক্রাইব বাই এ ফাংশন, যে ফাংশনটা ইন জেনারেল পজিশন এবং টাইমের ফাংশন, হুইচ ইজ ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। মানে ওয়েভ ফাংশন ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস এবং তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে। আচ্ছা, সাই ইজ কল্ড দ্য স্টেট ফাংশন। সাই হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি দ্যাট সাই স্টার সাই অর্থাৎ সাই মডিউলাস স্কোয়ার represents the probability density at a point r at a particular instant of time. This is actually the Born's probabilistic or statistical interpretation of wave function. The psi modulus square তোমার probability density represent করছে। আর একটা পার্ট যেটা আমরা পরে বেশ 2-3টে ক্লাস পরে ভালো করে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে যদি কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে তুমি একটা ওয়েভ ফাংশন জানো, তাহলে সেই সিস্টেমের আদ্যপান্ত তুমি সেই ওয়েভ ফাংশন থেকে বের করে নিয়ে আসতে পারো। এভরিথিং associated to the particular state of the quantum particle can be obtained at least in principle from this wave function। অর্থাৎ কোন একটা কোয়ান্টাম পার্টিকেল তার সঙ্গে তার একটা পার্টিকুলার স্টেটকে একটা ফাংশন দিয়ে তুমি রিপ্রেজেন্ট করছো, সেই ফাংশনটা যদি তুমি জানো, তা সেই কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের সমস্ত কিছু কিন্তু তুমি ওখান থেকে বের করে নিয়ে চলে আসতে পারো। তাহলে এই যে টোটাল জিনিসটাকে এটা আমি লিখলাম, সেটাই বেসিক্যালি পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স। এই পস্টুলেট 1 নিয়ে আরো আমাদের 1-2 দিন আলোচনা চলবে, সেখানে আমাদের পরপর করে এই পার্টিকুলার পয়েন্টগুলো, পার্টিকুলার লাস্ট পয়েন্টটা আরো বেশি ইলাবোরেট করা হবে। বা এই যে আমি এখানে বলেছি যে তোমার ওয়েভ ফাংশনগুলো ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস এবং ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলে তাকেই তুমি কেবলমাত্র কোয়ান্টাম মেকানিক্সে নিতে পারবে, কারণ আমার ফিজিক্যাল রিকোয়ারমেন্ট এটাই বেসিক্যালি ডিমান্ড করছে। সেটা আমি দেখলাম কেন এটা ডিমান্ড করছে। আমি প্রচুর রকম ফাংশনের এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাবো যে কোন ফাংশনটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, কোনটা নয়, এগুলো নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি আলোচনাগুলোকে করব। তা দেখো, যা বললাম এখন পর্যন্ত তাতে পুরো জিনিসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেটা সিঙ্ক্রোনাইজ করে তুমি বোঝার চেষ্টা করো যে পুরো জিনিসটা তোমার মানে বেশ বোধগম্য হলো কিনা, বা একটা ভালো ফিলিংস হচ্ছে কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে। মানে আমাশা বা কনস্টিপেশন টাইপের একটা ফিলিংস হচ্ছে না, বেশ হ্যাঁ, ভালো, স্যার, বেশ সকালে ভালো পটি হয়েছে সেরকম একটা ফিলিংস হচ্ছে? হ্যাঁ, মানে তরকারি খুব ঝাল বা খুব টক, হ্যাঁ মানে কিটকিটে টাইপের এরকম লাগছে, না ব্যাপারটা বেশ স্মুথ, বেশ ভালো লাগছে জিনিসটা? কোনটা ভালো লাগছে স্যার, মানে বাকি দুটো সাবজেক্টকে এখন বেকআপ করার মতো লাগছে। দেখো, তাহলে দেখো বাবা, মানে যা বলেছি এখন পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে একটু বলে নাও।